আচ্ছা, তো আজকে আমাদের এই ফ্রি কোর্সের লাস্ট ক্লাস হচ্ছে। তো 10টা ক্লাসের কথা ছিল। তো সবগুলো ক্লাস আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেষ করতে পেরেছি। তো আজকের ক্লাসটা দিয়ে হচ্ছে আমাদের এই কোর্সের সমাপ্তি হবে। তো আমরা ক্লাসটা শুরু করে দেই। ক্লাসের শেষে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো। ক্লাসের একটু ফিডব্যাক নিব যে ক্লাসগুলো আসলে কেমন হয়েছে বা কেমন লাগলো, কিছু শিখতে পেরেছেন কিনা। তো এই বিষয়গুলো আমি ক্লাসের শেষে আমি আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো, এগুলো একটু শুনবো। আর যারা অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েছেন তাদের সাথে তো আগামী মঙ্গলবার থেকে ইনশাল্লাহ আবার কথা হবে, দেখা হবে। আর যারা ভর্তি হন নাই, তো তাদের জন্য কিছু সাজেশন থাকবে, কিভাবে এখন নেক্সট কাজগুলো করবেন বা কিভাবে আগাবেন এই বিষয়ে কিছু দিক নির্দেশনা থাকবে। তো আজকের ক্লাসের যে টপিকগুলো আছে এগুলো আমরা আজকে শেষ করি, দেন হচ্ছে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ কথাবার্তা বলবো। আচ্ছা, তো আজকে আমাদের 10 নম্বর ক্লাস। 10 নম্বর ক্লাসে আমরা কয়েকটা বিষয় পাচ্ছি। প্রথমত আছে যেটা, সেটা হলো ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেস জিনিসটা কি, এটা আমরা আগে দেখি। তো আমি এখানে একটা পেজ নিয়ে নিচ্ছি। ওকে। আচ্ছা, তো ইমেজ ট্রেসটা হচ্ছে যে আমরা ভেক্টর ট্রেসিং এর যে কাজগুলো করেছিলাম, এইটারই একটা আপডেট জিনিস। অর্থাৎ ভেক্টর ট্রেসিং করতে গিয়ে, যেমন ধরেন আমি যদি এই ইমেজটাকে একটু নিয়ে আসি, ইমেজটাকে ওপেন করলাম ইলাস্ট্রেটরের ভিতরে। তো ওপেন করার পরে এই ইমেজটাকে আমি যদি ট্রেস করতে চাই, তো এটাকে আমরা ভেক্টর ট্রেসিং বলি। তো ট্রেসটা আমরা কিভাবে করেছিলাম, সেটা হচ্ছে পেন টুল দিয়ে এই জিনিসগুলোকে আঁকাইছিলাম। তারপরে হচ্ছে যেখানে সার্কেল, সেখানে সার্কেল বা ইলিপস দিয়ে আমরা এখানকার এটা ড্র করতে পারছি। আর বাকি যেগুলো থাকবে সেগুলো পেন টুল দিয়ে আঁকায় নিয়ে তারপর হচ্ছে আমাদেরকে কি কালারটা দিতে হচ্ছিল। তো এই কাজটাই ইলাস্ট্রেটর আমাদেরকে অটোমেটিকও করে দিবে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে। তো সেটাকেই বলা হচ্ছে ইমেজ ট্রেস। অর্থাৎ এই ইমেজটাকে ট্রেস করার পরে, অর্থাৎ ভেক্টর ট্রেসিং এর করার জন্য আমরা পেন টুল ইউজ করার পরে যেই ট্রেসিংটা পাই বা ভেক্টর ফাইলটা পাই, সেটা এখানে অটোমেটিক করা যায়। তবে এক্ষেত্রে দুইটা শর্ত বা দুইটা কন্ডিশন যদি পাওয়া যায়, তাহলে সেই ফাইলটা ব্যবহার উপযুক্ত হয়। আর যদি সেটা পাওয়া না যায়, তাহলে সেটা ব্যবহার করার মতো হয় না। তো প্রথম যেটা, সেটা হচ্ছে যে ইমেজটা অবশ্যই হাই কোয়ালিটির হতে হবে। তাহলে সেটা থেকে আমরা যে ভেক্টরটা ইলাস্ট্রেটরে অটোমেটিক সিস্টেমে তৈরি করব, সেটা ইউজ করতে পারবো। আর যদি লো কোয়ালিটির হয়, তাহলে দেখা যাবে যে সেটা ইউজ করার মতো হবে না। আর সেকেন্ড কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যে ইমেজের ভিতরে, অর্থাৎ যেটাকে আমরা ট্রেস করব, এখানে প্রত্যেকটা অবজেক্টের কালার সলিড কালার থাকতে হবে। সলিড কালার মানে একটা কালার। তো গ্রেডিয়েন্ট কালার যদি থাকে, তাহলে সেটা ব্যবহার উপযুক্ত হয় না। তো এই দুইটা বিষয় যদি একটা ইমেজে পাওয়া যায়, যে সলিড কালার এবং হাই কোয়ালিটির ইমেজ, তাহলে আমরা সেই ইমেজটাকে খুব সুন্দরভাবে ট্রেস করতে পারবো এবং সেটা ব্যবহার করতে পারবো। আর যদি লো কোয়ালিটির ইমেজ হয় এবং গ্রেডিয়েন্ট কালার হয়, অথবা দুইটার একটা যে কোনো একটা হয়, তাহলে দেখা যাবে যে সেটা ট্রেস তো হবে ঠিকই, বাট আপনার ইয়ে হবে না, মানে এটা ব্যবহার উপযুক্ত হবে না। আচ্ছা, কেউ কি হ্যান্ড রাইজ করেছেন নাকি? কোনো সমস্যা? ওকে, তো হ্যান্ড রাইজ করলে এটা পরে সুযোগ দিব কথাবার্তা বলার, এখন আমরা ক্লাসটাতে মনোযোগ দিই। তো এখন এটা আমরা ইমেজ ট্রেসটা কোথায় থেকে করব? কন্ট্রোল বারে দেখেন, যখন ইমেজ সিলেক্ট করবেন তখনই এই অপশনটা পাবেন, অন্যথায় এটা আসবে না। অন্য অবজেক্ট সিলেক্ট করলে ওইটা আসবে না। যেমন আমি এখন ইমেজটা সিলেক্ট করতেছি, এখানে যে এখানে ইমেজ ট্রেস নামে একটা অপশন, একটা বাটন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইটা হচ্ছে সেই ইমেজ ট্রেসের এক ক্লিকের সেই কাজটা করে দিবে এখানে ক্লিক করলে। তবে ডান দিকে যে অ্যারোটা আছে, এই অ্যারোতে যদি আমরা ক্লিক করি, তাহলে আরো বেশ কিছু আমরা অপশন পাবো। তো এখানে আমরা টেস্টটা আসলে কিভাবে করতে চাই, সেইটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। ওকে,
তো ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে একদম হাই কোয়ালিটিতে এটা আপনার ট্রেসটা করে দিবে, সর্বোচ্চ ট্রাই করবে ভালোভাবে করার। লো, কিছুটা লো করবে হচ্ছে সেকেন্ডটা। 3 কালার, 6 কালার বা 16 কালার্স, এগুলো হচ্ছে আপনার যদি কালার অনেকগুলো থাকে তো সবগুলো কালারকে 3টা কালার করবে। আরো যদি কালার থাকে তাহলে 6টা কালারের মধ্যে হচ্ছে সবগুলোকে ট্রেস করবে, এটা হচ্ছে 16টা কালারের মধ্যে করবে। এটা হচ্ছে গ্রে কালার, তারপর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবে, এটা হচ্ছে জাস্ট লাইন আর্ট করবে। ঠিক আছে, তো এক একটা এক এক ভাবে আর কি করবে। তো আমরা আমরা যেটা করব যে সর্বোচ্চ এটার যে কোয়ালিটি আছে সেটা দিয়ে আমরা ট্রেসটা করব, যাতে এটা আমরা পরবর্তীতে কালার চেঞ্জ বা এটা যে কাজে আমি এটা ব্যবহার করতে চাচ্ছি সেই কাজে আমরা ব্যবহার করতে পারি। তো এর জন্য আমরা এই যে এখানে ক্লিক করতেছি হাই ফিডেলিটি ফটো। তারপরে কিছুটা সময় নিবে, যদি ইমেজের সাইজটা বেশি বড় হয় তাহলে। তো এইটাতে জাস্ট ক্লিক করার সাথে সাথে ট্রেসটা হয়ে গেছে। তো আমি একবার একটু আনডু করে নিচ্ছি, কারণ এটার একটা কপি আমি নিয়ে রাখি, এছাড়া পার্থক্যটা বোঝা যাবে না, অনেক সময় বুঝতে পারবো না। তো আমি মেনটা রেখে দিচ্ছি, ডান পাশে যেটা কপি নিলাম এইটাতে হচ্ছে হাই ফিডেলিটি ফটো, এটাতে ক্লিক করলাম। তো এটা ট্রেসড হয়ে গেছে। তো ট্রেস হয়েছে, বাট এখনো এটার যে অবজেক্ট গুলো তৈরি হলো সেগুলো এখন আমরা ধরতে পারবো না, এক্সপান্ড করতে হবে। তো এক্সপান্ড এই বাটনে ক্লিক করব, দেন এই যে এখানকার দেখেন এগুলোতে সব এখন পাত চলে আসছে। ঠিক আছে, তো পাত চলে আসছে, এখন আমার কাজ হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা ছিল এটাকে বাদ দিতে হবে। তো সবগুলো ট্রেস হওয়ার পরে সবগুলো এখন গ্রুপ অবস্থায় আছে, তো এই গ্রুপ থেকে আনগ্রুপ করতে হবে। রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করছি, দেন বাইরে একটা ক্লিক করে নিব যাতে সবগুলো ডিসিলেক্ট হয়। তারপরে এই যে সাদা কালারটাকে আমরা ধরে ডিলিট দিব, এই যে সাদা কালার, এটা এই যে কালারটা যদি আমরা চেঞ্জ করি তাহলে দেখতে পাচ্ছি এটা ডিলিট করে দিলাম। এখন দেখেন এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, কালার চেঞ্জ করা যাচ্ছে। ঠিক আছে, এত কষ্ট করে আর এটা এই যে ট্রেস করা লাগতেছে না। বাট এটা এখন ব্যবহার উপযুক্ত হলো কিনা আমরা একটু ভালোভাবে একটু দেখি। দেখেন এখানকার যে স্টার গুলো আছে, এটার স্টার গুলো দেখেন, এটার সাথে কি মিল আছে? মিল আছে, বাট একদম অ্যাকুরেট কিন্তু হয় না, কারণ ছবিটার যে কোয়ালিটি, মানে এই জায়গার অবস্থাটা খুবই খারাপ। তো যার কারণে ও কিন্তু আর অত ভালোভাবে ট্রেসটা করতে পারে নাই। সার্কেলটা করতে পারছে, তারপরে নিচের যে 3টা শেপ আছে এই যে এগুলো আমরা যদি একটু জুম করে দেখি তাহলে সমস্যা আছে কিনা। এই শেপটাও বেশ ভালোভাবে করছে, এই শেপটাতে এসে এই জায়গাতে একটু ঝামেলা করে ফেলছে, এখানেও কিন্তু একটু ঝামেলা করে ফেলছে। ওকে, আর টেক্সটটা যদি দেখেন, লেখাটা লেখাটা কিন্তু ভালো হয় নাই। ঠিক আছে, যে লেখাটা কিন্তু এই যে ইয়ে হয় না, আর নিচের লেখাগুলো তো কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখানেও একটা কিছু লেখা ছিল, এই যে এখানে ইউর ট্যাগলাইন হিয়ার, ওইটা কিন্তু বোঝা যাচ্ছে না কেন, ওইটার যে রেজুলেশন অনেক ছোট বা অনেক খারাপ, যার কারণে ওইটা কিন্তু আর ধরা যাচ্ছিল না। তো আমি যদি এখন এটাও বাদ দিয়ে দিই, মোটামুটি আমরা এখান থেকে এই শেপটা কিন্তু ভালো পাচ্ছি, বাকি এটাও পাচ্ছি। আর এগুলো একটু সমস্যা থাকার কারণে এগুলো কিন্তু এভাবে ব্যবহার করা যাচ্ছে না। দুইটা মাথায় কিন্তু যে এরকম চিকন ছিল, বাট এই জায়গাতে এসে একটা মাথায় এদিকে চিকন, ওইদিকে আরেকটা মাথায় একটু মোটা করে ফেলছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা যদি আমি ছবি নিয়ে আসি, যেমন ধরেন এখানে গ্রেডিয়েন্ট কালার সহ আরেকটা ইমেজ আমি দেখাই, যে গ্রেডিয়েন্ট কালার থাকলে প্রবলেমটা কি হয়। যেমন গ্রেডিয়েন্ট কালার, এখানে এই যে নীল কালারটাতে গ্রেডিয়েন্ট কালার আছে, ইমেজের কোয়ালিটিটা খুব বেশি একটা ভালো না। তো আমরা একটু দেখি এটাকে যদি হাই ফিডেলিটিতে আমরা ট্রেস করি। তো হয়ে গেছে, আমি এক্সপ্যান্ডে ক্লিক করলাম, তারপরে আনগ্রুপ করছি, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাদা কালারটা ডিলিট করে দিলাম। এখন দেখেন এই জায়গাতে এই যে গ্রেডিয়েন্ট কালার থাকলে যে সমস্যাটা হয় যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ফেলছে। হ্যাঁ, এখানে ওই যে যতগুলো কালার পাচ্ছিল, মানে গ্রেডিয়েন্ট কালার তো একটা কালারে হয় না, তাই না, মাল্টিপল কালার লাগে। তো এগুলোকে সব টুকরা টুকরা করে ফেলছে, যেভাবে সব আলাদা আলাদা করছে। তো গ্রেডিয়েন্ট কালার থাকলে এইটা আসলে আপনি ট্রেস করে খুব বেশি একটা সুবিধা পাবেন না, কারণ এটা দিয়ে কাজ করার মতো হবে না। যদি সলিড কালার থাকে, একটা কালার থাকে এবং কোয়ালিটি যদি ভালো থাকে, তাহলে কেবল শুধুমাত্র আমরা সেটা ব্যবহার করতে পারবো। ওকে, এই হচ্ছে ইমেজ ট্রেস এটা। আর এই কাজগুলো সাধারণত হচ্ছে
বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে বা বিভিন্ন লোগো করার ক্ষেত্রে এই কাজগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হবে। তারপর বিশেষ করে ধরেন যে টি শার্ট ডিজাইন করতে গেলে আপনার ধরেন একটা আইকন লাগবে, মনে করেন আপনার হচ্ছে একটা ক্যাটের একটা আইকন লাগবে, ঠিক আছে? তো এখন ক্যাট লিখে আমি যদি সার্চ দিই, হ্যাঁ, ক্যাট ইমেজ লিখে আমি সার্চ দিচ্ছি, তো এখানে আমি ইমেজে আসতেছি। তারপরে ধরেন আমরা হচ্ছে রিয়েল পিকচারটা আমি নিব না, রিয়েল পিকচার থেকে আমরা ভেক্টর করলে এটা ভালো আসবে না। আমি চাচ্ছি হচ্ছে ড্রয়িং অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট এই টাইপের, যে স্কেচ যদি দেই, এই যে এইরকম, অথবা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, এটাও নেওয়া যাবে। আউটলাইন, এক মিনিট, আমি যেটা দেখাতে চাচ্ছি ওইরকম একটা ইমেজ নিলে সুবিধা হবে। আচ্ছা, এই যে এই ইমেজটা মনে করেন, হ্যাঁ, আমি ধরেন একটা কি করব, একটা লোগো করতে গেছি, বা আমি একটা টি শার্ট ডিজাইন একটা করতে গেলাম। এখন আমি সেক্ষেত্রে একটা ইমেজ ব্যবহার করব। তো ইমেজটা আমি কি করব, ইমেজটা আমরা এখান থেকে এই ধরনের একটা ইমেজ নিয়ে সেই ইমেজটাকে আমি কাস্টমাইজ করে ব্যবহার করব। এইটা কিন্তু আঁকাইতে গেলে অনেক সময় লাগবে, তাই না? তো এখন কি করতেছি, এখান থেকে অবশ্যই কোয়ালিটিটা ভালো আছে কিনা দেখবেন। এটা 500 বাই 500 ইমেজ সাইজটা। তবে যেহেতু সলিড কালার, অর্থাৎ সাদা কালো কালার, খুব বেশি একটা ভালো আসবে না, এই এজ গুলোতে কিছু প্রবলেম থাকবে। তারপরেও যা আসবে এটা ব্যবহার করা যাবে। ওকে, এই কাজটা যদি আপনি পেন টুল দিয়ে পাত করে করতে চান, হিউজ টাইম লাগবে। অলরেডি আপনারা কিন্তু ট্রেস করে সেই অভিজ্ঞতাটা অর্জন করেছেন যে এগুলো এক একটা ট্রেস করতে অনেক সময় লাগে। তবে এখান থেকে যদি আমরা জাস্ট এখানে ক্লিক করি, এই যে বললাম না যে এটা খুব বেশি একটা ভালো আসবে না, যেমন বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে, বাট এটা সমস্যা হবে না, এটা ব্যবহার করা যাবে। ঠিক আছে, এখানে খুব বেশি বোঝা যাচ্ছে না যে কোথায় কোথায় সমস্যা। এই যে এই জায়গাতে একটু সমস্যা, তারপরে এই যে এজ গুলোতে, এগুলোতে একটু সমস্যা হয়েছে, হ্যাঁ, এখানকার এগুলো আবার ঠিক আছে। তো এই জন্য এই ট্রেস করার সময় দেখতে হবে যে এটা হাই কোয়ালিটিতে এটা ছবিটা পাওয়া যাচ্ছে কিনা, বা যে ছবিটাতে আপনি কাজ করবেন সেটার হাই কোয়ালিটিটা একটু খুঁজবেন। আচ্ছা, ইমেজ ট্রেস এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান, মেসেজ দিয়েন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী বিষয়টাতে যাই। আচ্ছা, ব্রাশ টুল খুবই মজার এবং খুবই ইম্পর্টেন্ট একটা টুল, ব্রাশ টুল। তো ব্রাশ টুলটা আমরা ফটোশপেও দেখে আসছি, ইলাস্ট্রেটরে আমরা আরো একটা ব্রাশ পাচ্ছি, বা এটার ইয়েটা আলাদা। তো ফটোশপে আমরা যে ব্রাশগুলো দেখেছিলাম সেটা ছিল হচ্ছে রাস্টার গ্রাফিক্স, সুন্দর সুন্দর ডিজাইনের ব্রাশ আমরা পাই, তো যেগুলো আমরা ব্যবহার করে অনেক সুন্দর কাজ করতে পারি। তো এই জায়গাতে আমরা যে ব্রাশটা পাবো, এই ব্রাশটা মূলত হচ্ছে ভেক্টর। আর এই ব্রাশেরও অনেকগুলো ডিজাইন পাওয়া যায়। আর এই ব্রাশের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, যে এই ব্রাশের কাজটা মূলত স্ট্রোকে অ্যাপ্লাই হবে, ফিলে এটা কোনো কালার অ্যাপ্লাই করতে পারে না। ওকে, যেমন ধরেন আমি স্ট্রোক ফিলে একটা কালার নিয়ে নিচ্ছি, বাট আমি যখন এই ব্রাশটাতে একটা ড্র করব, এটা ফিল থেকে স্ট্রোকে কনভার্ট হয়ে গেল। ওকে, তার মানে আপনার ব্রাশটা স্ট্রোকে কালার অ্যাপ্লাই করে, ফিলে এটা কোনো কালার অ্যাপ্লাই করতে পারে না। তো এই হচ্ছে ব্রাশের স্বাভাবিক ব্যবহারটা, নর্মাল যে ব্যবহার সেটা। আর কালার যেটা দেওয়া থাকবে সেই কালারে এটা ড্র করা যাবে। ওকে, তো এখানেও আমরা ওই যে থার্ড বাকেট দিয়ে বড় ছোট করতে পারি। ছোট, প্রথমটা দিলে ছোট হবে, পরেরটা দিলে বড় হবে। এটা হচ্ছে আহ, এক মিনিট, ঠিক আছে, এখানে আমি এই যে যখন এটাকে ধরতেছি দেখেন, যে বড় হয়ে গেছে এবং ছোট যেগুলো চিকন ছিল সেগুলো চিকন অবস্থায় আছে। তো যেভাবে আপনি ড্র করবেন সেভাবে এটা আসবে। আচ্ছা, এখন আমরা ব্রাশ টুলের কন্ট্রোল বারে যদি এখানে আসি, অনেকগুলো অপশন পাবো, তার মধ্যে হচ্ছে এই জায়গাতে আছে
এখানে কয়েকটা ডিজাইন পাবেন ব্রাশের। যেমন প্রথমটা আছে হচ্ছে 5 পিটি রাউন্ড, অর্থাৎ 5 পিটি, এটার সাইজটা হচ্ছে এটা। তারপরটা যদি আমরা ক্লিক করি, এটা 15 পিটি, মানে এটার সাইজটা একটু বড়। আবার এগুলোকে আমরা আলাদা করে যদি বড় করতে চাই, যেখান থেকে আমরা পিটিটা দিয়েও বড় করতে পারবো। যেমন ধরেন যে 20 দিলাম, এখন এটা 20 পিটি হয়ে গেছে। তো এইভাবে আমরা সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। তারপরে ডিফারেন্ট ব্রাশ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই যে এটা হচ্ছে আরেকটা ব্রাশ। আমি যদি এগুলো একটু দেখি, এই আগের যেগুলো আছে এগুলো আগে একটু ডিলিট করে নিই। তো এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনে কিন্তু এই ব্রাশটা চলে আসছে। ওকে। আর এই ডিজাইন সহ যে ব্রাশগুলো থাকবে সেগুলো থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করা যাবে না। এগুলোর ক্ষেত্রে আমাদের এই পিটি থেকে বড় করতে হবে। ওকে, স্টকের যে সাইজ আছে এখান থেকে বড় করতে হবে। এই যে এখন যদি আমি ক্লিক করি, এখন যে ব্রাশটা আমি সিলেক্ট করছি সেই ব্রাশের ডিজাইনটা হচ্ছে এইটা, এইভাবে আসতেছে। ওকে। তারপরে আগের ব্রাশটা যদি দেখি, এটাও সাইজটা বাড়ায় নেই, এই যে এরকম। তো অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে। আবার এখানে কালার আমরা যদি চেঞ্জ করি, এই যে কালার আসতেছে, এগুলো হচ্ছে আপনার ওয়াটার ইফেক্ট ব্রাশ বলে, বা ওয়াটার কালার ব্রাশ বলে। তো ওয়াটার কালার ব্রাশ, তারপরে হচ্ছে বিভিন্ন প্যাটার্ন ব্রাশ, অনেক ধরনের ব্রাশ আমরা পাবো। এগুলো সবগুলোই ইউজ করতে পারবো। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে ব্রাশ টুলের যে সমস্ত ডিজাইন আমরা পাবো, এখানে তো অল্প কয়েকটা দেখতে পাচ্ছি, আরো অনেক ডিজাইন এখানে লাইব্রেরিতে পাওয়া যায়। তো লাইব্রেরি কোথায় আছে? এই যে নিচে দেখেন একটা আইকন আছে, যেখানে ক্লিক মাউসটা রাখলে এটার নাম লেখা আসতেছে কি, ব্রাশ লাইব্রেরিজ মেনু। তো এই মেনুতে ক্লিক করলে অনেকগুলো ব্রাশের আমরা নাম পাচ্ছি। প্রত্যেকটার ভিতরে আবার অনেকগুলো করে আলাদা আলাদা ফোল্ডার আছে। আর এক একটার ভিতরে আবার অনেকগুলো করে ব্রাশের ডিজাইন আছে। আমরা ফটোশপে যেরকম দেখেছিলাম, তো ওইরকমই এখানেও ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলোর ভিতরে অনেকগুলো করে ব্রাশ আছে। আমরা যদি একটু দেখি, যেমন আমি এখান থেকে অ্যারোস থেকে অ্যারো স্পেশালে ক্লিক করতেছি, তাহলে আলাদা একটা এই যেরকম প্যানেল চলে আসতেছে। আমি এটাকে একটু লম্বা করে দেই। এই জায়গাতে দেখেন অনেকগুলো ব্রাশের ডিজাইন চলে আসছে। তো এখন আমি এইটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে ব্রাশ টুল দিয়ে ধরেন এইভাবে আমি ড্রয়িং করলাম। তাহলে কি হচ্ছে, এই ডিজাইনটা এই যে এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, যেভাবে দিবেন। তো ডিজাইনের ভিতরে আমরা আমাদের অনেক সময় এই যে অ্যারো বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই জিনিসটা বোঝানোর প্রয়োজন হয়। তো তখন আমরা কিন্তু এইখান থেকে সেই অ্যারোর ডিজাইনটা আমরা নিয়ে নিতে পারি। তো অনেক ডিজাইন আছে, যেটা আপনার ভালো লাগে বা যেটা ইউজ করতে যাচ্ছেন সিলেক্ট করবেন এবং অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করবেন, অ্যাপ্লাই করবেন। এই তো এই যে লাইব্রেরি মেনুস, সেই যে এখানেও আছে। আমরা এখন জাস্ট এই যে নেক্সট বাটনে যদি ক্লিক করি, তাহলে এই অ্যারোসের দ্বিতীয় ফোল্ডারটা আসবে। আমি নেক্সটে ক্লিক করলাম, এখন আসছে হচ্ছে অ্যারোস স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে যে এইটা। তো এইভাবে আমরা নেক্সট নেক্সট করে করে সবগুলো ডিজাইনে দেখতে পাবো। আচ্ছা, আর ব্রাশের এই সমস্ত ডিজাইন, এগুলো ব্রাশ টুল দিয়ে যে শুধুমাত্র অ্যাপ্লাই করতে হবে বিষয়টা এরকম না। এখানে মূলত হচ্ছে আপনি যে কোনো স্ট্রোকে, মানে যেখানে স্ট্রোক থাকবে সেটা কোনো শেপের ক্ষেত্রে হোক, অথবা কোনো পেন টুলে আঁকানো কোনো শেপের ক্ষেত্রে হোক, অর্থাৎ স্ট্রোক থাকলে সেই জায়গাতে আপনি কি করতে পারবেন, ব্রাশের ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, যেমন ধরেন আমি এখানে একটা শেপ আঁকায় নিচ্ছি, একটা সার্কেল করলাম। আচ্ছা, এখানে এটা বারবার কেন আসতেছে? এটাতে আসার কথা না, কোনো একটা প্রবলেমের কারণে এরকম আসতেছে। তো যাই হোক, এই যে একটা সার্কেল তৈরি করলাম, এখন ধরুন আমি এই সার্কেলে কি করব, এই ব্রাশটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখেন এই যে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে। তো মাথায় রাখতে হবে কি, যে স্ট্রোকের ব্রাশের যে ডিজাইনগুলো আছে, সমস্ত ডিজাইন অ্যাপ্লাই হবে কোথায়, স্ট্রোকে। এখন সেই স্ট্রোকটা আমরা যেভাবে করি সেভাবেই সেখানে এটা অ্যাপ্লাই করা যাবে। ওকে। আচ্ছা, তো এরপরে আমরা আরো দেখি। নেক্সট, এগুলো হচ্ছে প্যাটার্ন অ্যারো, প্যাটার্নের ডিজাইন সহ আছে। যেমন ধরেন এটা সিলেক্ট করলাম, এটা যদি সাইজটা একটু বাড়ায় দিই, এই যে দেখেন এখানে প্যাটার্ন সহ চলে আসছে, প্যাটার্ন। ওকে। তারপরে এটা আলাদা ডিজাইন, একটু আলাদা ডিজাইন। আচ্ছা, আমরা নেক্সটে যাই। এগুলো সবগুলো এভাবে দেখানোর কিছু নাই, আপনাকে একটু দেখতে হবে যে আসলে কোনটার ভিতরে কি ধরনের ডিজাইন আছে। আর এই ব্রাশের ডিজাইনগুলো আমরা আবার ক্রিয়েটও করতে পারবো। তো ক্রিয়েট কিভাবে করবেন সেটাও দেখায় দিব।
এরপরে এখানে কিছু ক্যালিগ্রাফিক ব্রাশ পাবেন। এগুলো এগুলো ব্রাশ টুল দিয়ে অ্যাপ্লাই করলে ভালো হবে। ঠিক আছে, কোনো কিছু যদি আপনি লিখতে চান, যেমন ধরেন আমরা যদি আহ, লিখি এইভাবে, ওকে, তো লিখতে চাইলে এভাবে কিন্তু আমরা লিখতে পারবো। তারপরে মানে ক্যালিগ্রাফি স্টাইলে লিখতে চাইলে তখন এই ক্যালিগ্রাফির যে মাথাগুলো আছে এগুলো আপনি নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে আরো কিছু ব্রাশ, সুন্দর ডিজাইনের কিছু ব্রাশ আছে। যেমন এটা যদি আমি সিলেক্ট করি, এই যে এরকম একটা ডিজাইন আসতেছে, এক একটাতে এক এক ধরনের। ওকে, তো ডিজাইনের অভাব নাই, এগুলো জাস্ট এক নজর সবগুলো একটু দেখে রাখবেন, যাতে আপনি যখন এই কাজে এগুলো ব্যবহার করতে যাবেন তখন যেন এগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে বেশ কিছু সুন্দর এই যে এই টাইপের কিছু ব্রাশ আছে। ঠিক আছে, এই যে রক্তের ছিটা ফোঁটা দেয় বা রঙের ছিটা ফোঁটা দিবেন, তখন এই যে এইখান থেকে এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করতে পারবেন। যে কালার দিবেন সেই কালারেরই আসবে। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট, তারপরে আরো কিছু আছে আর্টিস্টিক ব্রাশ। তারপরে দেখি এই যে ওয়াটার কালার, এই যে ওয়াটার কালার ব্রাশ যেগুলো বললাম সেগুলো হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে আপনি বিভিন্ন কালার দিয়ে আপনি যেরকম ওয়াটার কালারের ব্রাশগুলো অ্যাপ্লাই করতে পারতেছেন। আচ্ছা, তারপরে নেক্সট এগুলো হচ্ছে বর্ডার ব্রাশ। যেমন ধরেন অনেক ডিজাইনে দেখবেন যে সাইডে বর্ডার থাকে, তো এই বর্ডার গুলো এখানে ডিজাইন করাই আছে, আমরা চাইলে এখান থেকে এগুলো ব্যবহার করতে পারতেছি। আরো সুন্দর সুন্দর আছে, এই যে বিভিন্ন সার্টিফিকেট, তারপরে হচ্ছে কার্ডের সাইড দিয়ে দেখবেন যে এরকম বর্ডার থাকে, স্টাইল বা প্যাটার্ন বর্ডার। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। ফ্রেম ক্রিয়েট করা যাচ্ছে, এই যে সুন্দর সুন্দর ফ্রেম করা আছে। আচ্ছা, এগুলো একটু দেখে নেবেন, আমি পরবর্তী বিষয়টাতে যাই, ব্রাশ কিভাবে আমরা বানাতে পারি। ওকে, আচ্ছা, এরপরে এই জায়গাতে আরো কিছু জিনিস বাই ডিফল্ট দিয়ে রাখছে। এগুলো ধরেন আমরা জাস্ট এইরকম একটা, আমার কি লাগবে, একটা ব্যাজ লাগবে, তো এখান থেকে আমরা টেনে এটা কিন্তু নিয়ে আসতে পারতেছি। অর্থাৎ ডিজাইন এখানে আগে থেকে রেডি করা আছে, জাস্ট ব্যবহার করতে হবে। তো যেমন ধরেন এটা আমি একটা নিলাম, তারপরে এটা নিচ্ছি, যেটা আমাদের দরকার জাস্ট এখান থেকে এটা ড্র্যাগ করে এভাবে নিয়ে আসা যাবে। আর যদি ব্রাশ টুল দিয়ে এটা ব্যবহার করতে চান, তাহলে যে সিলেক্ট করে ব্রাশ টুল দিয়ে যদি এখানে ক্লিক করেন বা টেনে দেন, তাহলে এই যে এরকম আসবে আর কি ডিজাইনটা। ঠিক আছে, বাঁকা হয়ে আসবে এই। আচ্ছা, আর জাস্ট এভাবে টেনে নিয়ে আসলে ওইটার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটাতে এটা চলে আসবে। নেক্সট আরো কিছু ডেকোরেটিভ স্ক্যাটার ব্রাশ আছে, এগুলো একটু সবগুলো দেখে নিবেন। হ্যাঁ, আমরা এখন ব্রাশ বানাবো কিভাবে এইটা এখন একটু দেখি। তো ব্রাশের যে প্যানেলটা আছে আমি এটা একটু ওপেন করে নিচ্ছি। তো ব্রাশের প্যানেলটাতে মূলত হচ্ছে আমরা যেই ব্রাশগুলো ব্যবহার করব, মানে নর্মালি যেগুলো ব্যবহার করলাম এখান থেকে যেগুলো সিলেক্ট করছি, সেই ডিজাইনগুলো এখানে শো করতেছে। ওকে, সেই ডিজাইনগুলো এই জায়গাতে চলে আসছে। আর আমরা যখন কোনো একটা ব্রাশ বানাবো সেক্ষেত্রে আমাদেরকে এই ব্রাশের প্যানেলে সেটা রাখতে হবে। যেমন মনে করেন আমি এখান থেকে একটা স্টার বানাচ্ছি। ওকে, একটা স্টার করলাম, স্টারটাকে আমি ফিলে কালার রাখলাম, স্ট্রোক কালার অফ করে দিলাম। জাস্ট এটা আমি ব্রাশের এই প্যানেলে ড্র্যাগ এন্ড ড্রপ করব, এখানে নিয়ে এসে ছাড়বো। ছাড়ার পরে আমার সামনে একটা অপশন আসবে, একটা বক্স আসবে, ওই বক্সে কয়েকটা 5টা অপশন থাকবে। যেমন এখানে আমি ছাড়তেছি, তো ছাড়ার সময় এখানে বলতেছে কি যে নিউ ব্রাশ, তো আমরা এটাকে একটা নিউ ব্রাশ হিসাবে সেভ করতে চাচ্ছি। ওকে, এটা এখন কোন ক্যাটাগরির ব্রাশ হবে, এখানে 5টা ক্যাটাগরির ব্রাশ আছে। তো এটা কি স্ক্যাটার হবে নাকি আর্ট হবে নাকি প্যাটার্ন হবে, আর দুইটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো বাকি দুইটা বানানোর জন্য এই যে ব্রাশের যে প্যানেলটা আছে এটার নিচে এখান থেকে নিউ ব্রাশ এই আইকনে ক্লিক করে বানাইতে হয়। আর আমরা যদি কোনো একটা ডিজাইন করি সেই ডিজাইনটা এখান থেকে সেভ করতে গেলে বা ব্রাশ হিসাবে করতে গেলে এই 3টা অপশন আমরা পাবো। আচ্ছা, তো এখন স্ক্যাটার ব্রাশটা কি দেখেন, স্ক্যাটার ব্রাশটা হচ্ছে ছড়ায় ছিটায় যে ব্রাশটা অ্যাপ্লাই হয় সেটা। তো আমি এখানে স্ক্যাটার ব্রাশে ক্লিক করলে এটার আবার একটা অপশন বক্স আসবে।
ঠিক আছে। তো এই যে একটা অপশনের বক্স আসছে, এটা আমরা একটু পরে ব্যবহার করব। এখন নরমালি জাস্ট ওকেতে প্রেস করতেছি, এই যে এটা চলে আসছে এই যে এখানে। ওকে, এখন এটা ব্যবহারটা কিভাবে করবেন দেখেন। আমি এখানে একটা সার্কেল নিচ্ছি, ফিল কালার অফ করে স্ট্রোকে কালার দিয়ে দিলাম। এখন জাস্ট এখানে ক্লিক করলেই এটা কি হয়ে যাচ্ছে, এই যে এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, এই যে সাইজটা যদি আমি আরো ছোট করতাম তাহলে এটা আরো ছোট সাইজে আসতো। আমরা যেই সাইজ এটাকে সেভ করছি ওই সাইজ এটা আসছে। আমরা যদি এখান থেকে আরো বড় করি তাহলে যেভাবে বড় হচ্ছে, আবার যদি ছোট করি তাহলে আরো ছোট করা যাচ্ছে। আচ্ছা, এখন এইটা আমরা যদি এটার অপশনটা একটু যদি পরিবর্তন করতে চাই, যেমন ধরেন আমি এটাকে যদি এভাবে ব্যবহার করি, একটা লাইন টান দিলাম, এক লাইনে এটা বরাবর সবগুলো চলে আসছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে কিছু পরিবর্তন করব। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে এই যেটা আমরা সেভ করছি সেখানে ডবল ক্লিক করব, করলে সেই অপশনটা আবার চলে আসবে। আচ্ছা, অপশনের ভিতরে কি কি আছে আমরা একটু প্রিভিউটা অন করে এগুলাতে একটু পরিবর্তন করি তাহলে বুঝতে পারবো। এখানে টোটাল 4টা অপশন, যেমন হচ্ছে প্রথমত আছে হচ্ছে সাইজ, তারপরে স্পেসিং, স্ক্যাটার, রোটেশন। কোনটা কি? সাইজটা হচ্ছে যে সাইজটা সবগুলো এখন ফিক্সড করা আছে, মানে যেই সাইজে আমি সেভ করছি সেই সাইজে এটা আসবে। আচ্ছা, আমি সাইজটা যদি র্যান্ডম করি তাহলে কি হবে, সাইজটা এখানে দেখেন সবগুলো এক সাইজে আসছে। তো র্যান্ডম করে আমি যদি এই যে এই পাশে আর এই পাশে দুইটাতে দুই রকমের ভ্যালু দেই তাহলে ছোট বড় হয়ে এটা আসবে। যেমন প্রিভিউটা অন করা আছে, এখানে আমরা চেঞ্জটা করলে দেখতে পাবো। যেমন প্রথম অপশনটা হচ্ছে যে সর্বনিম্ন কতটুকু সাইজ হবে সেটা। তো এখন 100% মানে আমরা যেই সাইজে সেভ করছি সেটার পার্সেন্টটা হচ্ছে বা পার্সেন্টেজটা হচ্ছে 100%। তো আমি এটাকে যদি 20% দেই, যেমন হচ্ছে 20% দিচ্ছি, তখন কি হলো ওই 20% ছোট হয়ে গেছে। আর সর্বোচ্চ কত কত পার্সেন্ট? 100%। মানে 20% থেকে 100% সাইজের ভিতরে এইটা ছোট বড় হবে, র্যান্ডমলি এটা ছোট বড় হবে। এটা হলো সাইজের ব্যাপারটা। স্পেসিংটা হচ্ছে যে প্রত্যেকটার মাঝে যে গ্যাপটা, এটা এখন 100% আছে। এটা আমরা যদি র্যান্ডম করে দেই এবং দুই পাশে দুই রকমের ভ্যালু দিই তাহলে দেখা যাবে যে এটা আপনার মাঝখানের গ্যাপগুলো কমে যাচ্ছে, আবার যদি এখানে বাড়ায় দিই তাহলে বেড়ে যাচ্ছে, অথবা এখানে কমায় দিচ্ছি আর এইদিকে আরেকটু বাড়ায় দিই তাহলে হচ্ছে। অর্থাৎ দুই পাশে মানে র্যান্ডমলি কতটুকু আপনার সাইজটা একটা মাঝে আরেকটার যে গ্যাপটা স্পেসটা সেটা কতটুকু থাকবে এখান থেকে আমরা সেটা ঠিক করতে পারছি। আচ্ছা, এরপরে স্ক্যাটারটা মানে হচ্ছে এক লাইনে যে আছে এই লাইন থেকে সে সরে যাবে, ছড়ায় ছিটায় আসবে র্যান্ডম যদি আমরা করি। তো এখানে 0%, এখানে 0%, তো আমরা এখান থেকে এটা মাইনাস করে দিচ্ছি। তাহলে দেখেন ওই লাইন থেকে এটা সরে গেছে, সবাই কিন্তু নিজ নিজার জায়গায় নাই। ওকে, আরো যদি ছড়াই দিই আরো জিনিসটা ছড়ায় যাবে। এই যে একটু আগে আমরা এই রং ছিটানোর যে ব্রাশগুলো দেখলাম ওগুলোতে কিন্তু এই স্ক্যাটারটা অন করা ছিল, তো যার কারণে ওগুলো ছড়ায় ছিটায় আসতেছিল। তো এক একটাতে এক এক ধরনের অপশন অন করা আছে, অ্যাক্টিভ করা আছে। আচ্ছা, স্ক্যাটার আমি এটা রাখলাম। রোটেশনটা কি দেখেন সবগুলো এখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, অর্থাৎ সবগুলোর মাথা কিন্তু উপরের দিকে, স্টার সবগুলো একই দিকেই আছে। তো এখান থেকে আমি যদি এটা র্যান্ডম করি তারপরে এটা মাইনাস করে দিই আর এদিকে যদি প্লাস থাকে, এখন দেখেন সবগুলোর মাথা কিন্তু আর একদিকে নাই, এক একটা এক এক দিকে ঘুরে গেছে। তো আমরা যদি সবগুলো একদিকে রাখি তাহলে একরকম ডিজাইন হবে, যদি এগুলো আমরা পরিবর্তন করে দিই এক একটা এক এক দিকে রোটেট করে দিই তাহলে জিনিসটা দেখতে আরেকটু ভালো দেখা যাবে। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে কালারের অপশনটা হচ্ছে মেথড এখন নান করা আছে। এর মানে হচ্ছে যে যেই কালারে আমরা এটাকে সেভ করছি শুধুমাত্র ওই কালারটাতেই এই ব্রাশটা অ্যাপ্লাই হবে। আর আমরা এই নাম থেকে যদি এই হিউ শিফটটা করে দেই, টিন এবং টিন শেডস এগুলোতেও কালার আসবে এবং হিউ শিফটে হচ্ছে সব কালারগুলো আমরা পাবো। অর্থাৎ স্টকে যে কালারটা আমি দিব সেই কালারটাই আসবে। ওকে, ডান করা থাকলে শুধুমাত্র একটা কালার আসবে যেটা আমরা সেভ করছি। আমি হিউ শিফটটা করে দিচ্ছি, দেন ওকে দিচ্ছি। আচ্ছা, এখন আমার কাছে জানতে চাচ্ছে যে এই যে এখানে যেটা অ্যাপ্লাই করছিলাম সেটাতেই কি এটা অ্যাপ্লাই হবে নাকি নিউ নতুন ভাবে এটা অ্যাপ্লাই হবে। তো আমি অ্যাপ্লাই টু স্টক এটাতে অ্যাপ্লাই করলাম। এখন আমি যে কালার চেঞ্জ করি দেখেন কালার চেঞ্জ হচ্ছে, বাট
ওই অপশনটা যদি অফ করা থাকে, যেমন ধরেন আমি এখানে নান করে দিচ্ছি, অ্যাপ্লাই স্ট্রোক, এখন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো কালার চেঞ্জের জন্য অবশ্যই আমাদেরকে এই মেথড থেকে হ্যাঁ হিউ শিফটটা অন করে দিতে হবে, তাহলে আমরা কালারও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো এখন জিনিসটা কেমন হচ্ছে দেখেন, আমি এখন যদি ব্রাশ টুল দিয়ে এভাবে ড্র করি, ঠিক আছে, এবং প্রত্যেকটা কালার যদি আমি একটু চেঞ্জ করে নিয়ে নিয়ে করি, তারপরে সাইজ গুলো যদি আরো ছোট করি, স্কেটারটাকে যদি আরেকটু বাড়ায় দিই, তাহলে জিনিসটা আরো ভালো দেখা যাবে। তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে অনেক সময় এই ধরনের ছড়ানো ছিটানো কিছু বল থাকে, বাবল থাকে, তারপরে স্টার থাকতে পারে, বিভিন্ন শেপ থাকতে পারে। তো সেগুলো আমরা ব্রাশ বানায় তারপরে হচ্ছে এটাকে কি এটা কাস্টমাইজ করতে পারবো বা ওটা বানাইতে পারবো। আচ্ছা, এখন সেকেন্ড যে ইয়েটা ছিল সেটা এখন দেখেন। আচ্ছা, তো এখন আমি আরেকটা ব্রাশ বানাবো, যেটা হচ্ছে আর্ট ব্রাশ। তো আর্ট ব্রাশ বানানোর জন্য আমি এখানে একটা সার্কেল করে নিচ্ছি, নেওয়ার পরে এই দুই মাথা জাস্ট কর্নার করে নিচ্ছি এখান থেকে, ওকে। নেওয়ার পরে জাস্ট এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি এইভাবে, চ্যাপ্টা করে নিলাম এবং এইভাবে ঘুরাই নিলাম। তো এখানে জিনিসটা কি হলো দেখেন, দুই মাথা চিকন আর মাঝখানটা একটু মোটা। তো আর্ট ব্রাশের জন্য আমি এটাকে সেভ করতেছি, এখানে রাখলাম। এটা দিচ্ছি হচ্ছে আর্ট ব্রাশ, তারপরেরটা আমরা প্যাটার্ন ব্রাশ দেব, তো ওকে দিচ্ছি। তারপরে এখানেও ওই অপশন গুলো আসছে, আমরা কোনো কিছু পরিবর্তন করলাম না, জাস্ট ওকে দিচ্ছি। কোথায় আসছে, এই যে এখানে চলে আসছে। তো এখন আমি ফিল কালারটা অফ করে স্ট্রোক কালার নিলাম এবং এইটা সিলেক্ট করলাম ব্রাশ টুল দিয়ে। এখন আমি যত বড় এইভাবে ড্র্যাগ করি না কেন, ওই দুই মাথা চিকন মাঝখানটা মোটা, ঠিক আছে। তো এই যে এইভাবে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর লোগো বা বিভিন্ন ড্রয়িং করতে গেলে এই যে এই ধরনের ব্রাশ বানায় আমাদেরকে কাজ করতে হবে। তখন আপনি এই যে আর্ট ব্রাশ বানায় এই কাজটা কিন্তু করতে পারতেছেন, ওকে। এখানে এখন যত বড় আমি টানি না কেন, মাঝখানটা মোটা হবে, দুই সাইডটা চিকন হবে, এই হচ্ছে এটার কাজ, আর্ট ব্রাশ। আর এরপরে আরেকটা ব্রাশ আমরা এখন দেখবো, সেটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ। তো প্যাটার্ন ব্রাশের জন্য এই যে এই যেগুলো ছিল হচ্ছে প্যাটার্ন ব্রাশ। তো প্যাটার্ন ব্রাশের জন্য কি প্যাটার্নটা আগে আমাকে ডিজাইন করে নিতে হবে, বা ডিজাইনটা আগে করে নিতে হবে, তারপরে সেটা আমরা এখানে সেভ করব। তো আমি এখানে একটা ডিজাইন করে নিচ্ছি, ওকে। আচ্ছা, কি করতেছি একটু খেয়াল করে তাহলে বুঝতে পারবেন। এখানে এই শেপটাকে বলা হয় ওভাল শেপ। তো আমি এখানে একটা ওভাল শেপ করে নিচ্ছি, আমি একটা পাতা বানাবো, ওকে। তো এরপরে এখন এই উপরের মাথাটা জাস্ট কর্নার করে দিচ্ছি, এই যে এখানে ক্লিক করে। আর নিচের এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হালকা করে একটু নিচের দিকে টেনে দিচ্ছি, পাতার একটা শেপ তৈরি করার জন্য। আচ্ছা, এখন এটাকে নিয়ে আমি আরো ছোট করে নেই, এটা জাস্ট রোটেট করে নিচ্ছি, দুইটা রাখলাম এবং এই দুইটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট করে নিচ্ছি, কপি দিচ্ছি। কপিটা আমি রাখতেছি এই পাশে এবং একটু উপরে নিচে। আচ্ছা, আর এই যে এটার যে মাথা, এই মাথাটা আরো ছোট করে দেই। এখানে প্যাটার্ন ব্রাশ মানে এই জিনিসটা বারবার রিপিট হবে, প্যাটার্নের কাজে কি একই জিনিস বারবার রিপিট হওয়া। আপনারা এটা দেখেছেন ফটোশপে, এখানে আরেকবার আমরা দেখতেছি। আচ্ছা, মানে এই জায়গা থেকে এটার যে ডিসটেন্স এটা আমি একটু ঠিক করে দিই, এছাড়া দেখা যাবে যে কম বেশি হবে, মানে এটার পরে এই পাতাগুলো আবারও উপরের দিকে আসবে, এই জিনিসটা এটার সাথে গিয়ে জয়েন হবে। তো জিনিসটা একটু পরে বুঝতে পারবেন যে কি হচ্ছে। আচ্ছা, আমি সবগুলোকে আরেকটু ছোট করে নেই, ওকে। দেন এটাকে আমি ঘুরাই নিচ্ছি এইভাবে, নেওয়ার পরে এখানে আমি সেভ করতেছি প্যাটার্ন হিসেবে, যা আছে তাই থাকবে, ওকে দিচ্ছি।
এটাকে আমি বাদ দিলাম, আমাদের এটা চলে আসছে এই যে এটা। ওকে, এখন দেখেন আমি যদি একটা সার্কেল নেই, ফিলটা অফ করে দিচ্ছি, স্ট্রোকে কালার রাখলাম, দেন এখানে ক্লিক করতেছি, এই যে এটা চলে আসছে। ওকে, এই একই জিনিস কি হচ্ছে বারবার রিপিট হয়েছে এখানে। আচ্ছা, এটা যদি বড় করেন ছোট করেন যাই করেন এই জিনিসটা বারবার আসতেছে। ওকে, তো এটা হচ্ছে আপনার প্যাটার্ন ব্রাশ। তারপরে এটাকে সিলেক্ট করে আমি যদি এইভাবে ক্লিক করে ড্র্যাগ করি, ওকে, এই হচ্ছে প্যাটার্ন ব্রাশ। তো এখন যত এই যে এখানকার গ্যাপটা আরেকটু কমায় দেওয়া লাগতো, মানে এই জায়গাটা আবার রিপিট হচ্ছে এখান থেকে। তো এই উপরের বা নিচের যে মাথাটা ছিল ওইটা আরেকটু কমায় দিলে এই গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, এই গ্যাপটা আরেকটু কম থাকতো আর কি। তো যাই হোক, এটা যখন আপনারা ট্রাই করবেন তখন এইভাবে করে। আচ্ছা, তো ব্রাশ টুলটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানান। আর আরেকটা বিষয় হচ্ছে যে ব্রাশ টুলগুলো আমরা ব্যবহার করার পরে এই ব্রাশের ইফেক্টটাকে যদি আমরা ভেঙে ফেলতে চাই, ওকে, যদি ব্রাশের ইফেক্টটাকে আমরা ভাঙতে চাই তাহলে হচ্ছে কি আমরা এক্সপান্ড করব। যেমন এখানে একটা ব্রাশ আমরা ইউজ করছিলাম, এখন যদি অবজেক্ট থেকে এক্সপান্ডে যাই তাহলে এই যে এখানকার যে শেপগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা করতে পারবো। তো এই যে আনগ্রুপ, দেন হচ্ছে এই যে এগুলো, এখানে তিনটা শেপ মিলে এই ডিজাইনটা করা ছিল। আবার যদি এই যে এখানে আসি, এটাও কি আছে দেখেন, স্ট্রোকে এখন কালার দেওয়া আছে। তো স্ট্রোকের কালারটা আমি যদি এগুলো চেঞ্জ করতে চাই বা এখানকার কোনো কিছু পরিবর্তন করতে চাই তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে এই যে এটা আনগ্রুপ। এখন কি হলো, এই যে এতটুকু জিনিস মূলত এখানে কি করছে, এটা বারবার রিপিট করছে, মানে এইটুকু সেভ করছিল এখানে ব্রাশ হিসাবে। তারপরে এটা যখন আমরা অ্যাপ্লাই করতেছি তখন এই যেভাবে পুরোটা একটা বর্ডার হিসেবে কাজ করতেছে। ওকে, তো যে কোনো ব্রাশ আমরা চাইলে এটাকে ভাঙতেও পারতেছি। আচ্ছা, আমাকে একটু জানান যে এটা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, অ্যারোর ভিতরে টেক্সট দেওয়া যাবে কিনা? হ্যাঁ, টেক্সট দেওয়া যাবে, আলাদা করে টেক্সট লিখে অ্যারোর ভিতরে বসায় দিতে হবে। আচ্ছা, সাব্বির ভাই কোনটা আরেকবার দেখাতে বললেন? আচ্ছা, পাতাটা আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, পাতাটা যেভাবে করছি এটা হলো একটা ওভাল শেপ নিয়েছি প্রথমে, সার্কেল যে ইলিপস যে টুলটা আছে এটা দিয়ে, দেন ফিলে কালার নিলাম, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র উপরের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এই যে এখানে কনভার্ট থেকে এটা হচ্ছে আমরা কি করে নিছি, কর্নার করে নিছি। এখানে ক্লিক করলাম, কর্নার হয়ে গেল। দেন হচ্ছে মাঝখানের যে দুটো অ্যাঙ্কর পয়েন্ট আছে এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে হালকা একটু নিচে নামাই দিতে হবে। ওকে, তাহলে যেরকম একটা পাতার মতো শেপ চলে আসবে। এই আচ্ছা, তো এরপরে আমরা ইফেক্ট মেনুটা একটু দেখি। ইফেক্ট মেনুটা হচ্ছে কন্ট্রোল, আমরা মেনু বারে এখানে পাচ্ছি ইফেক্ট। তো ইফেক্ট মেনুর ভিতরে অনেকগুলো অপশন আমরা পাবো, অনেকগুলো এখানে ইফেক্ট আছে। তো ইফেক্ট মেনুর মেন কাজটা যদি বুঝি তাহলে হবে। এখানে আসলে এতগুলো মনে থাকবে না, আর সবগুলো এভাবে দেখানোও পসিবল না। তো এই জায়গার মেনলি কাজ হচ্ছে আমরা ফটোশপে যেরকম ব্লেন্ডিং অপশনটা দেখেছিলাম, ব্লেন্ডিং অপশনের কাজটা কি ছিল, যে একটা লেয়ার বা একটা অবজেক্টে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, তাই না? যে কোনো একটা ইফেক্ট আমরা ব্লেন্ডিং লেয়ার থেকে বা ব্লেন্ডিং অপশন থেকে আমরা অ্যাপ্লাই করতে পারছিলাম। তো ইফেক্টের কাজটা হচ্ছে এরকমই, যে ইফেক্ট মেনুর ভিতরে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। যে কোনো একটা শেপকে আমরা যদি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করি তাহলে সেই ইফেক্টের রেজাল্ট আমরা এখানে দেখতে পাবো। তো এখন কোন
শেপে বা কোন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করলে কি ধরনের রূপ ধারণ করবে, এটা আসলে আগে থেকে অনেক সময় বোঝাই যায় না। তো এটা আপনাকে অ্যাপ্লাই করে জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, অ্যাপ্লাই করে করে দেখতে হবে। ডিফারেন্ট শেপ ডিফারেন্ট ইফেক্টে ডিফারেন্ট রকমের রূপ ধারণ করবে। নর্মাল একটা শেপকে আপনি যখন একটা ইফেক্ট দিবেন, ইফেক্ট দেওয়ার মাধ্যমে সেটার রূপটা চেঞ্জ হয়ে যাবে। তো ফার্স্টে যদি আমরা আসি, এখানে হচ্ছে 3D আছে, 3D, তারপরে কনভার্ট টু শেপ, ক্রপ, মার্কস, বিভিন্ন ধরনের শেপ আছে। তো আমরা এখান থেকে কয়েকটা দেখব। আর মানে এটার মেন বিষয়টা যদি বুঝি তাহলে হবে। যেমন ধরেন আমি এখান থেকে একটা, আচ্ছা আমি একটা শেপ করলাম, দেন হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখানে ছোট করে নিয়ে এটা জাস্ট এক্সপ্যান্ড করে নিলাম। ঠিক আছে, এরকম একটা আমি শেপ করে নিলাম, মাঝখানে ফাঁকা আছে। আচ্ছা, ইফেক্ট থেকে আমরা এখন এক্সট্রুড এন্ড বেভেল এটাতে যাচ্ছি। আচ্ছা, এখানে আসার পরে দেখেন এই জায়গাতে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে এগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে এটার পরিবর্তনটা আরো আমরা দেখতে পাবো। জাস্ট অ্যাপ্লাই করার মাধ্যমে এতটুকু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। ওকে, এই যে এখানে ক্লিক করে আপনি কিন্তু 3D যে ইফেক্টটা অ্যাপ্লাই করছেন সেটার কিন্তু পরিবর্তনটা আপনি পাবেন এই মাঝখানের এই সার্কেলটাতে ক্লিক করার মাধ্যমে। আচ্ছা, তারপরে এই যে এখান থেকে ডেপটা তৈরি করা যাবে। এই যে মাঝখানে যে গভীরতাটা আছে, ওকে, এই ডেপটা আমরা এখান থেকে কম বেশি করতে পারতেছি। ডিফল্ট ভাবে এটা 50% থাকে, 50 এরকম থাকে। তারপরে ক্যাপ আছে, ক্যাপটা হচ্ছে এটা আপনার উল্টা করে দেয় আর কি। ঠিক আছে, অর্থাৎ যেটা ছিল সেটা মাইনাস করে দিচ্ছে, যেটা নাই সেটাকে আপনার প্লাস করে দিচ্ছে। যেমন এই যে এই জায়গাতে, ঠিক আছে, আমরা যদি ক্যাপটা অন করে দেই তাহলে যেরকম, আর অফ করে দিলে এই ভিতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। তারপরে বেভেলে যদি আসেন, এই জায়গাতে বেশ কিছু অপশন আছে। আমরা এটা অন করে দিলে দেখতে পাবো এখানে বেশ কিছু স্টাইল আছে, ক্লাসিক, রাউন্ড, এই যে সাইড দিয়ে কিছুটা পরিবর্তন হচ্ছে। ওকে, যে এরকম। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কনভেস, বিভিন্ন নাম আছে, এগুলোতে দিয়ে দিয়ে দেখা লাগবে। আসলে এগুলো না ব্যবহার করলে এটা বুঝবেন না। আবার এগুলো মনে রাখার মতো কিছু না, জাস্ট আপনার মেন বিষয়টা বুঝতে হবে যে ইফেক্টের মেন কাজই হচ্ছে কি করা, ইফেক্ট অ্যাপ্লাই করা। মানে ইফেক্ট অ্যাপ্লাই করে নর্মাল একটা শেপকে ডিফারেন্ট টাইপের একটা শেপে কনভার্ট করা। আচ্ছা, তো 3D প্রথম যেটা আমরা পেলাম যে এক্সট্রুড এন্ড বেভেল, এটার মাধ্যমে এই ধরনের আমরা ইয়ে করতে পারতেছি। আচ্ছা, এরপরে আছে রিভলভ। রিভলভটা একটু একটু ডিফারেন্ট। রিভলভটা একটু দেখেন। আচ্ছা, তো রিভলভটা দেখার জন্য আমি এখানে একটা সিঙ্গেল একটা শেপ তৈরি করে একটা স্ট্রোকে কালারটা দিয়ে নিলাম। শুধুমাত্র স্ট্রোকে আমি একটা কালার দিলাম, স্ট্রোক একটা তৈরি করে নিলাম। তারপরেও কি পুরাটা ফুল স্ট্রোক না, মানে ফুল কোনো কিছু আমি তৈরি করিনি, জাস্ট এখান থেকে এতটুকু আমি ছেড়ে দিছি। তো এখন এখান থেকে আমরা যদি ইফেক্ট থেকে 3D আর ম্যাটেরিয়ালস এর ভিতরে রিভলভে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এটা একটা কি হয়ে গেছে, আপেলের মতো একটা শেপ তৈরি হয়ে গেছে। তো বিভিন্ন 3D অবজেক্ট আমরা এই যে এইভাবে এটার মাধ্যমে করতে পারতেছি। তো অ্যাঙ্গেলটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আবার কালার চেঞ্জ করা যাবে, যে কালার হচ্ছে স্টকে কালার দেওয়া থাকবে সেই কালারই এটা আসবে। তারপরে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি এখানকার এই হ্যান্ডেল গুলোকে ধরে পরিবর্তন করি তাহলে এই শেপটারও পরিবর্তনটা হয়ে যাবে। আর এই জিনিসগুলো ব্যবহার করার সময় একটু খেয়াল রাখবেন, পিসির কনফিগারেশন যদি হাই না হয় তাহলে এটা কিন্তু লোড নিতে পারে না। ঠিক আছে, এটা দেখা যাবে যে আপনি কাজ করতেছেন, ইলাস্ট্রেটর বন্ধ হয়ে যাবে, এটা মানে লোড নিতে পারবে না। এই জন্য এগুলো ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর এই জিনিসটাতে আসলে কখন কি ধরনের শেপ তৈরি হবে বা কোন আপনার স্ট্রোকে কেমন শেপ আসবে এটা কিন্তু আগে থেকে অনেক সময় বুঝতে পারবে না। দেখেন, জাস্ট আমি পরিবর্তন করতেছি, এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, এই যে কি ছিল আর কি হয়ে যাচ্ছে, তাই না?
রিভলভ মানে মূলত যেটা করে যে একটা পার্টকে এটা ফুল একটা পার্টে কনভার্ট করে দেয় আর কি, মানে পরিপূর্ণ একটা অবজেক্ট বানায় দেয়। আচ্ছা, তো এগুলো একটু দেখবেন যে কোনটাতে কি ধরনের কাজ হচ্ছে, আর অপশনগুলো এগুলো চেঞ্জ করে করে দেখবেন, তাহলে কিছুটা আইডিয়া পাবেন। আর এগুলো সবসময় আসলে এরকম লাগবে না সাধারণত। আবার আমরা চাইলে যদি কোনো টেক্সটে 3D ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, সেটাও আমরা করতে পারবো। যেমন টেক্সট থেকে আমরা এক্সট্রুডেন্ট বেভেল এটাতে ক্লিক করলাম, চলে আসছে। তো 3D ইফেক্টের ক্ষেত্রে অবশ্যই যেটা করবেন যে কালারফুল রাখবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে এটা বোঝা যাবে না। মানে যদি শুধু ব্ল্যাক কালার থাকে, ব্ল্যাক কালারে বোঝা যায় না। মানে 3D ইফেক্টটা কাজটা হচ্ছে কিভাবে দেখেন, যে কালারটা আমরা দিচ্ছি ওই কালারেরই লাইট এবং ডিপ কালার বা ডার্ক কালার মিলে 3D ইফেক্ট তৈরি হচ্ছে। তো যার কারণে ব্ল্যাক কালার থাকলে ব্ল্যাকের তো আর ব্ল্যাক কালারের কোনো তো শেড নাই, তো ওই জন্য এটা কিন্তু বোঝা যাবে না। ওকে, তো এই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা আমি যদি আরো কমায় দিই, এখানে 5 রাখি। ওকে, এই যে এখন ঠিক আছে এটা দেখতে। আচ্ছা, এটা এই পাশে একটু রেখে দিচ্ছি। দুইটা হয়ে গেছে আমার। আচ্ছা, এরপরে আসি, এখান থেকে আমি পরের ইফেক্টটাতে যাই। এগুলো একটু দেখে নেন পরেরগুলো। এরপরে কনভার্ট টু শেপ, এটা আসলে আমার মতে এটা যে কেন দিচ্ছে এটা আমি নিজে এখনো বুঝি নাই। যে কনভার্ট টু শেপ মানে হচ্ছে যে ধরেন যে কোনো একটা শেপকে আপনি কি করতে পারবেন, কনভার্ট করে রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল অথবা ইলিপস বানাতে পারবেন। তো নরমালি আমার যদি একটা রেক্টেঙ্গেল লাগে, সেক্ষেত্রে তো আমার কথা হচ্ছে যে আমি এখান থেকে সহজেই বানাইতে পারতেছি। অন্য আরেকটা শেপকে কেন আমার রেক্টেঙ্গেল বানাতে হবে, এই লজিকটা আমার আসলে এখনো বুঝে আসে না। তো আমার কাছে মনে হয় যে কিছু ইফেক্ট আছে যেগুলো একদম অপ্রয়োজনীয়, তার মধ্যে এটা একটা আর কি। তো এখন একটা সার্কেল নিচ্ছি অথবা যে কোনো একটা শেপও যদি আমরা নেই, ঠিক আছে, যেরকম ধরেন একটা শেপ নিলাম, এখন এই শেপটাকে আমার রেক্টেঙ্গেল বানানোর দরকার, তো সেই ক্ষেত্রে আমরা কনভার্ট টু শেপ থেকে রেক্টেঙ্গেল বানাবো। তো এটা কি আমার এরকম প্রয়োজন আছে? আমার মতে যে নাই, কারণ আমি তো রেক্টেঙ্গেল এখান থেকে এক ক্লিকেই বানাতে পারতেছি, ইফেক্ট দিয়ে কেন বানাতে হবে। আচ্ছা, তারপরে দিয়ে রাখছে এগুলো দেখবেন। টপ মার্কসটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে আহ, কোনো কিছু প্রিন্ট করার ক্ষেত্রে, এইটা ধরেন একটা কোনো ডিজাইন, কোনো একটা কাজ, আমাদের কাগজটা হচ্ছে এত বড়, তো প্রিন্ট করার পরে একটা জাস্ট কাটার একটা দাগ দেওয়ার জন্য এই ক্রপ মার্কসটা ব্যবহার করা হয়। যেরকম একটা দাগ চলে আসবে। ওকে, শেপটা যেরকম সাইজের হবে ওই সাইজে এটা চলে আসবে, এই ক্রপ মার্কস। আচ্ছা, এরপরে ডিস্টর অ্যান্ড ট্রান্সফর্ম, ফ্রি ডিস্টর, পাকার অ্যান্ড ব্লট, এগুলো প্রত্যেকটাতে আলাদা আলাদা ইফেক্ট। আমরা ফ্রি ডিস্টরটাতে যদি যাই, এখানে এই যে চারটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে বা মাথা দেখাচ্ছে, আমি যদি এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা বা এই মাথাটা এখানে দিই, তাহলে এই জায়গাটা এখানে চলে আসবে, এই যে এরকম। তো এক্ষেত্রে আমি একটা জাস্ট সিম্পল একটা কাজ দেখাচ্ছি, যেমন ধরেন কালারটা এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফ্রি ডিস্টর, এখান থেকে আমি যাই, ধরা যাচ্ছে না, এই যে ওকে। আচ্ছা, এই যে এখন ওকে দিচ্ছি। আচ্ছা, এটা সবগুলো আলাদা আলাদা ভাবে হয়েছে, বাট সবগুলো মিলে যদি আমি একটু গ্রুপ করে নেই তাহলে হচ্ছে একবার এটা হবে। ঠিক আছে, সবগুলো মিলে যে গ্রুপ করে নিলে তখন এই যে একবারে হবে। আর এটা ওই যে উইন্ডোজের যে লোগোটা আছে বা আইকনটা আছে ওইটার মতো আর কি হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরে আর কি আছে একটু দেখি। এগুলো মানে আপনাকে একটু দেখতে হবে, ঠিক আছে, সব অনেকগুলো অপশন, তো এগুলো একটা ক্লাসে ভাবে দেখানো পসিবলও না, আর সবগুলো এভাবে দেখালে মনেও থাকবে না, আর এগুলো মনে রাখার মতো জিনিস না। জাস্ট কি করতে হবে, এগুলো ব্যবহার করে করে হালকা একটু ধারণা রাখতে হবে, কাজ করতে গেলে আপনি তখন এগুলো যাতে ব্যবহারটা করতে পারেন।
আচ্ছা, এরপরে আমরা পাকানোর ব্লকটা একটু দেখি। এইটা দেখেন একটা সার্কেল, জাস্ট আমরা যদি এখান থেকে 0 থেকে প্লাস ভ্যালু দিই, হ্যাঁ, কি হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। আবার যদি মাইনাসের দিকে দিই তাহলে ডিফারেন্ট ডিজাইন হয়ে যাচ্ছে। ওকে, তো সার্কেল শেপ দিয়ে এই ডিজাইনটা আসতেছে, আমি ওকে দিচ্ছি। এখন এই সার্কেলের জায়গায় যদি একটা স্টার নেই, স্টার নিয়ে যদি আমি পাকার এন্ড ব্লকটা অ্যাপ্লাই করি তাহলে আবার ডিফারেন্ট ডিজাইন আসবে, তাই না? আমি এখন ধরেন পাকার এন্ড ব্লকটা দিচ্ছি, ডিফারেন্ট ডিজাইন আসতেছে। তো কোন সময় কি ডিজাইন আসবে এটা কিন্তু ডিপেন্ড করতেছে হচ্ছে শেপের উপরে, যে শেপটা কি ধরনের। আচ্ছা, তারপরে আছে কি রাফেলটা হচ্ছে এই স্টাইলটা তৈরি করে। এই ধরনের কাজটা আমরা আমাদের প্রয়োজন হবে, যেমন সাইজটা যদি আমরা কম বেশি করি, এই যে সাইডের এগুলো কম বেশি হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্পিডি একটা বোঝায় বা মোশন বোঝানোর জন্য এই শেপটা ব্যবহার করা হয়। এই ধরনের শেপটা স্পিড বোঝায় থাকে। তো অনেক ডিজাইনে দেখবেন যে এরকম একটা ইফেক্ট আছে বা থাকে, একটা নর্মাল একটা শেপ, ওই শেপের একটা ব্যাকগ্রাউন্ডে জাস্ট এই ডিজাইনটা আছে বা স্টাইলটা আছে। তো তার মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে একটা স্পিডি একটা বা একটা মোশনের একটা ইয়ে থাকে, ঠিক আছে। তো এখানে আমরা যদি ডিটেলটা বাড়াই দিই তাহলে যে জিনিসটা আরো বেড়ে যাচ্ছে, এটা কমায় দিলে এটা কমে যাচ্ছে, তারপরে অ্যাবসোলেটটা দিলে আরেক রকম হচ্ছে। এগুলো একটু পরিবর্তন করে করে দেখবেন, তাহলে আইডিয়া আসবে যে আসলে কোনটাতে কি হচ্ছে। এগুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনার মাথায় এগুলো সেভ হবে। একবার দুইবার করে জাস্ট একটু দেখে রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে ট্রান্সফর্মটা হচ্ছে আমরা ওই যে স্কেল করতে পারছিলাম, স্কেল করেছিলাম ওইটারই এখান থেকে আমরা করতে পারবো ছোট বড় করা, তারপরে হচ্ছে ট্রান্সফর্ম করা। এই জিনিসটা এখানে আছে। টুইকটা হচ্ছে এই যে এরকম কাজ করবে, ঠিক আছে। এগুলো বানাই দিলে এক একটাতে এক এক ধরনের ডিজাইন আসবে আর কি। আচ্ছা, তারপরে টুইস্ট, এটা এর আগে একটা ক্লাসে দেখেছিলেন। এখানে খুব এটা তো বোঝা যাচ্ছে না, কারণ পুরো পুরো একটা সার্কেল শেপ, যার কারণে বোঝা যাচ্ছে না। আমি যদি এরকম একটু ঘুরায় নেই বা একটু পরিবর্তন করে নেই, তারপরে যদি আমরা একটু টুইস্টটা দেখি তাহলে কিছুটা পরিবর্তন বুঝতে পারবো। ওকে, যেরকম করে রাউন্ড করে দিচ্ছে জিনিসটা। আচ্ছা, আর ফটোশপের কিছু ইফেক্ট এখানে আমরা পাবো, ব্লেন্ডিং অপশনের কিছু ইফেক্ট এখানে আছে, এগুলো একটু দেখবেন সবগুলো। স্টাইলেজের ভিতরে যে ড্রপ শ্যাডোটা আছে ফটোশপে, যেটা ব্লেন্ডিং অপশনের ভিতরে ছিল, তারপরে ফেদারটা আছে, ইনার ব্লু, আউটার ব্লু, রাউন্ড কর্নার্স, স্ক্রিবল, কিছু ইফেক্ট ফটোশপে এগুলো পাচ্ছি। আর এই যে এখানে একটা ডিভাইডারের পরে ফটোশপে ফটোশপ ইফেক্ট নামে এখানে আরো কিছু ইফেক্ট আছে যেগুলো হচ্ছে ফটোশপে ছিল, তো এইখানেও সেগুলো দিয়ে রাখছে। আমরা যদি একটু স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডোটা দেখি, যেমন এই যে এখানে ড্রপ শ্যাডোটা চলে আসছে। এই যে এখানকার এগুলো পরিবর্তন করার মাধ্যমে ডানে বামে উপরে নিচে নেওয়া যাবে, কালার চেঞ্জ করা বা এটার আপনার ব্লার করাটা, এগুলো পরিবর্তন করা যাবে এখান থেকে। আচ্ছা, এরপরে ফেদারটা এখানে পাচ্ছেন। ফেদারটা কি হয়, ওই যে সাইডের নিচটা স্মুথ হয়ে যায়, ইনার ব্লু, আউটার ব্লু, রাউন্ড কর্নার। হ্যাঁ, এই যেমন এটাতে আমার যদি রাউন্ড কর্নার লাগে তখন ওখান থেকে আমরা রাউন্ড কর্নার করে নিতে পারবো। আর স্ক্রেবলটা হচ্ছে এরকম একটা লাইন ইফেক্ট তৈরি করে, যে এই টাইপের একটা লাইন ইফেক্ট তৈরি করে, এই যে এরকম, ঠিক আছে, যে এরকম একটা লাইন আর্ট তৈরি করে আর কি। দেখেন কি ছিল, সার্কেল ছিল, হয়ে গেছে কি একটা লাইনের একটা ডিজাইন। আচ্ছা, তো এই হলো ইফেক্ট মেনুর কাজগুলো। এগুলো হ্যাঁ সবগুলো একটু দেখতে হবে, হ্যাঁ, নিজে নিজে একটু ট্রাই করে দেখবেন কোনটাতে কি আছে, তাহলে একটা আইডিয়া পাবেন। আচ্ছা, এখন আমরা পরের যে বিষয়টা আছে এটাতে যাই, অ্যাপিয়ারেন্স প্যালেট। ওকে, তো অ্যাপিয়ারেন্স প্যালেটের ব্যবহারটা আমরা একটু দেখি। এটা পাবেন হচ্ছে উইন্ডো মেনুর ভিতরে, এই যে এখানে আছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের ভিতরে যদি আসি তাহলে কি কি পাচ্ছি, আমরা যে অবজেক্টটাকে সিলেক্ট করব সেই অবজেক্টটার কিছু ইনফরমেশন পাচ্ছি। যেমন এটা হচ্ছে একটা পাথ, এটা দেখা যাচ্ছে। স্ট্রোকে কোনো কালার নাই সেটা দেখাচ্ছে, ফিলে একটা কালার আছে সেটা দেখা যাচ্ছে, কি কালার আছে, এই যে ফিলের এই কালারটা। আর এখানে স্ক্রিবল যে ইফেক্ট আমরা অ্যাপ্লাই করছি সেটা এখানে দেখা যাচ্ছে।
তো অ্যাপিয়ারেন্স প্যালেট থেকে আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো যে ইফেক্টটার, আমরা যে ইফেক্টটা অ্যাপ্লাই করছি সেই ইফেক্টটাকে আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো। যেমন ধরেন আমি এখানে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করছি, তাই না? তো এখন ইফেক্ট থেকে আমি যদি আবারও ওই ড্রপ শ্যাডোতে যাই, তাহলে আমাকে এই যে এরকম একটা মেসেজ দিচ্ছে যে অ্যাপ্লাই নিউ ইফেক্ট, মানে এইটা পরিবর্তন করা যাচ্ছে না, নতুন ভাবে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে বা অ্যাপ্লাই হবে। তো আমার কি দরকার, যে এটা পরিবর্তন করব। এটা ডান সাইডে শ্যাডোটা আছে, আমার শ্যাডোটা লাগবে হচ্ছে বাম সাইডে অথবা উপরে, অর্থাৎ ইফেক্টটাকে আমি এডিট করব। তাহলে আমরা নতুন করে যদি এখান থেকে অ্যাপ্লাই করি তাহলে তো এটা এডিট হচ্ছে না, তো এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো ইফেক্ট এডিট করার জন্য মেইনলি হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স প্যালেটটা ব্যবহার করব। এখন দেখেন এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, এখন আমরা চাইলে যেগুলোকে পরিবর্তন করে দিতে পারবো। ঠিক আছে, এখানে আমি যে বাম পাশে দিয়ে দিচ্ছি এটা চলে আসছে। তারপরে ধরেন এখানে যে লাইনের আটটা আমরা করলাম, এই যে স্কেবল, এখানে ক্লিক করলাম, এগুলো যেখান থেকে পরিবর্তন করা যাচ্ছে। ওকে, এরপরে এইটাতে কি দিছিলাম, এখানে দিছিলাম হচ্ছে আমরা ওই যে পাকার ব্লকটা অ্যাপ্লাই করছিলাম। তো কোনটা আপনি অ্যাপ্লাই করছেন সেটার নামটা এখানে চলে আসবে, আবার এখানে ক্লিক করলে জাস্ট এটা পরিবর্তন করার অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের দরকার হয়, আমরা যে ইফেক্টটা অ্যাপ্লাই করছি সেই ইফেক্টটা তো এখানে দেখা যাচ্ছে, কিন্তু মেন ইমেজটা মানে মেন যেই শেপটা ছিল ওইটা এখানে শো করতেছে। আমরা এখানে কি করছিলাম, একটা সার্কেল করছিলাম, সেই সার্কেলের ওই পাতটা এখানে দেখা যাচ্ছে। তো আমার কি দরকার, এই পাতটা দরকার, মানে এই লাইনের যে ডিজাইনটা করলাম এইটাতে আমার পাত দরকার, বা এই শেপটার এই মাথাগুলো আমার ধরা দরকার। এখন তো দেখা যাচ্ছে কি সার্কেলটা, তো এই ইফেক্টটাকে ভাঙতে হবে। আমরা স্ট্রোককে যেমন ভাঙলে ওইটা কি হয়, ফিলে কনভার্ট হয়। তো এরকম স্ট্রোকটাকে আমরা ভাঙতে পারবো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এর মাধ্যমে। তো এই যে এখন এক্সপ্যান্ড করে নিছি, এখন দেখেন ওই যে অ্যাপিয়ারেন্স প্যালেট থেকে ওই পাকারের ব্লোটের অপশনটা চলে গেছে। আর এখন এখানে কি আসছে, এই যে এই সাইড দিয়ে হচ্ছে পার্টটা শো করতেছে। ওকে, যে এখন সাইড দিয়ে কিন্তু পার্টটা শো করতেছে। আর যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো এখন আমরা ধরে আবার কাজ করতে পারবো। ওকে, তো ইফেক্ট অ্যাপ্লাই করা, তারপর হচ্ছে ইফেক্ট এডিট করা এবং ইফেক্টটাকে ভাঙা, এই সবগুলো কাজ হচ্ছে একটার পর একটা সিরিয়ালে করবেন। যেমন ধরেন আমরা এই ইফেক্টটাকে যদি আমরা ভাঙি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তো কখনো দেখবেন যে এক্সপ্যান্ডটা অন করা আছে, কখনো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা আছে। তো যখন যেটা থাকবে তখন সেটাতে আপনি ক্লিক করবেন ইফেক্টটা ভাঙার জন্য। এক্সপ্যান্ডটা সাধারণত থাকে হচ্ছে নরমাল ফিল স্ট্রোকের ক্ষেত্রে। আর যখন কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করতেছেন সেটা ইফেক্ট মেনু থেকে হোক অথবা ব্রাশ টুলের ইফেক্ট গুলোর থেকে হোক, ব্রাশের ডিজাইন গুলোর মাধ্যমে হোক, তখন এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স বাটনটা অ্যাক্টিভ পাবেন। তো এখানে ক্লিক করলাম, জাস্ট এটা কি হয়ে গেল, এরকম এটা ভেঙে গেল। তো এখন ধরেন এই শেপটা দিয়ে আপনি যদি একটা ডিজাইনে ব্যবহার করেন অথবা এটা দিয়ে যদি একটা ছবি ক্লিপ ইমেজ করেন, জাস্ট কিন্তু সুন্দর দেখা যাবে। তো ওকে, এই ছিল হচ্ছে আজকের ক্লাসের টপিক গুলো। তো আজকে যেগুলো দেখালাম প্রত্যেকটা টুল এভাবে একটু ব্যবহার করে প্র্যাকটিস করবেন। আলাদা করে আর হোমওয়ার্ক হিসেবে কিছু দিচ্ছি না, জাস্ট ইমেজ ট্রেস যে কোনো একটা হাই কোয়ালিটির ইমেজ নিয়ে করবেন, লো কোয়ালিটির ইমেজ নিয়ে করবেন, একটু দেখবেন যে কোনটাতে কেমন হচ্ছে। জি ভাই, ঠান্ডা লাগছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে ব্রাশ টুল, ব্রাশের যে ডিজাইন গুলো বানালাম সেগুলো করবেন। তারপরে ব্রাশের পরে হচ্ছে আমরা ইফেক্ট মেনুটা দেখলাম, ইফেক্ট মেনুটা ট্রাই করে দেখবেন। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক গুলো। তো আজকের ক্লাসের টপিক গুলো শেষ। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের বেসিক কোর্সের যেই 10টা ক্লাস, সেই ক্লাসগুলো আমরা শেষ করতে যাচ্ছি। তো এখন আপনাদের মাইক্রোফোনটা অন করে দিই। আর তার আগে কিছু কথাবার্তা একটু বলে নিই। আচ্ছা, আমাকে একটু জানাবেন যে আপনাদের যে ক্লাসগুলো হলো এটা আসলে আপনাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে, এই বিষয়টা একটু আমি জানতে চাই আপনাদের কাছ থেকে। ক্লাসের ফিডব্যাকটা একটু জানা জরুরি, যে ক্লাসগুলো আসলেই কি আপনাদের জন্য ইফেক্টিভ হয়েছে কিনা, আর কিছু শিখতে পেরেছেন কিনা, বা কি কতটুকু শিখতে পেরেছেন একটু জানাবেন আর কি, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে আহ, অনেকের হয়তো বা অ্যাডভান্স কোর্সে আসার ইচ্ছা আছে, বাট কোনো কারণে হয়তো বা আসতে পারছেন না। তো যদি সুযোগ হয়
যে অ্যাডভান্স কোর্স করার, তাহলে আমি বলবো যে এটা মিস করবেন না। কারণ অ্যাডভান্স কোর্সে আসলে এমন অনেক কিছুই থাকবে যেটা হচ্ছে আপনার অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিং এর যে গাইডলাইন গুলো আছে সেগুলো তো থাকতেছে। ওকে, তো আমি আপনাদের মাইক্রোফোন অন করে দিচ্ছি। আচ্ছা, জি মাইক্রোফোন অন করে দিয়েছি। এখন আপনাদের যদি কারো কিছু বলার থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই করবেন। যারা অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের হচ্ছে মঙ্গলবার থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। এই সেম টাইমে ক্লাস হবে, যেভাবে ক্লাসগুলো চলতেছিল এই সেম টাইমে ক্লাসগুলো হবে। আর যারা ভর্তি হন নাই বা হবেন, তো আপনাদের জন্য লাস্ট ডেট হচ্ছে আগামীকালকে 16 তারিখ পর্যন্ত হচ্ছে এই কোর্সে ভর্তি হওয়ার লাস্ট ডেটটা থাকতেছে। তো এর মধ্যে ভর্তি হতে হবে। আর কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন, পার্সোনালি আমাকে নক করবেন, সমস্যা নাই, এটা জানাবেন। আর যারা হচ্ছে অ্যাডভান্সে আসবেন না তাদের জন্য আমার যে পরামর্শ থাকবে যে আপনি যদি এইখান থেকে কিছুটা শিখে থাকেন এবং যদি এই 10টা ক্লাস বা 12টা ক্লাস যেগুলো হলো এখান থেকে আপনার যদি ভিতরে ইন্টারেস্ট জাগে যে না আপনি পারবেন, বা আপনার ভিতরে এই কনফিডেন্সটা আসে যে না এটা আপনি শিখতে পারবেন বা ভালো লাগছে, তাহলে আমি বলবো যে আপনি এটা নিয়ে থাকেন বা লেগে থাকেন আর কি। ঠিক আছে, এটা প্র্যাকটিস যদি ছেড়ে দেন তাহলে দেখা যাবে যে আপনি সবকিছু ভুলে যাবেন। কারণ সবকিছু প্র্যাকটিক্যাল জিনিস, এখানে কিছুদিন প্র্যাকটিস না করলেই সবগুলো ভুলে যাবেন। এখনই যদি আমি আপনাদেরকে প্রথম দিকের ক্লাসে কোনো টপিক নিয়ে জিজ্ঞাসা করি অনেকেই কিন্তু বলতে পারবে না। তো এটাই হচ্ছে নিয়ম। তো এই জন্য খুব বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে আপনি যেখান থেকে শিখেন ভালো করে শিখেন, ভালো জায়গা থেকে শিখেন, ভালো কিছু করেন, সেটা হচ্ছে আমার চাওয়া পাওয়া। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে সবার কাছে থাকবে, যদি কখনো সম্ভব হয় যে আপনি ভালো একটা পর্যায়ে যখন যাবেন তখন আপনিও আমার মতো একটা মানে এইভাবে মানুষকে হেল্প করা ট্রাই করবেন। হ্যাঁ, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। যারা হচ্ছে আমার কোর্স করলেন এই 10টা ক্লাস 12টা ক্লাস ফ্রিতে করেছেন, তো আপনিও মানে আপনার পক্ষ থেকে মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটুকু করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি অনেক লাভবান হবেন। আচ্ছা, তো যারা হচ্ছে হ্যান্ড রাইজ করেছেন, সাইগির আলম ভাই, জি মাইক্রোফোন অন করে কথা বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ভাইয়া ওই যে গত 8 নাম্বার ক্লাসের একটা টাইগার লোগো ভেক্টর ছিল সেইটাকে পেন টুল দিয়ে কাজ করতে পারছি না, মানে কোনটা উপরে কোনটা নিচে এটা বুঝতেই পারছি না। আচ্ছা, এটা একটু দেখেন, এটা দেখালে ভালো হতো। এটা এটা এই যে এটা না, তারপরেরটা, জি এইটা। এখানে সবার আগে করবেন হচ্ছে ব্ল্যাক কালারটা। ঠিক আছে, ব্ল্যাক কালার, তারপরে যে সাদা কালার, তারপরে যে এই হলুদ কালারটা। এই তো এখানে সাদা, প্রথমে কালো কালারটা করে নেবেন। কালো কালার করার পরে হচ্ছে আপনি কালো সাদাটা করবেন, তার উপরে হচ্ছে এই যে এই হলুদ কালারটা করবেন, তাহলেই হয়ে যাবে। একদিক থেকে শুরু করলে শেষ হয়ে যাবে, অটোমেটিক শেষ হয়ে যাবে। এখানে এত চিন্তার কিছু নাই। ঠিক আছে, যেমন ধরেন পেন টুল নিয়ে, ঠিক আছে, এখানে প্রথমে ব্ল্যাক কালারটা করে নেবেন পুরাটাতে। এই যে সাইড দিয়ে ব্ল্যাক কালারটা আছে, এই ব্ল্যাক কালারটা করে নেবেন। আচ্ছা, তারপরে যে ভিতরের এই সাদাগুলো আলাদা আলাদা করে করা লাগবে। ব্ল্যাক কালার পেন টুলটা আমি শিখতে পারি না, পেন টুলটাই সমস্যা হয়ে গেছে। এছাড়া মোটামুটি সবকিছু মোটামুটি শিখছি ভালোই,
পেন টুলটা এর পারতেছি না। আচ্ছা আচ্ছা, পেন টুলটা অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে আর কি, প্র্যাকটিস না করলে এটা হয় না। হ্যাঁ, হুম। এই যে ঢেউ কিভাবে দিতে হয়, তারপরে এই আগে যে দেখাইলেন ব্রাশ টুল দিয়ে যে পেন টুলে ঢুকে কিভাবে কিভাবে বানাইলেন, সেটাই পারি না আর কি। আচ্ছা, মানে এতদিন তো প্র্যাকটিস, এই যেগুলো যদি প্র্যাকটিস করে থাকেন হয়ে যাওয়ার কথা। হুম। আচ্ছা। কিন্তু ওই যে যদি একটু বেশি প্র্যাকটিস করতে যাই, যেমন একটা ভিজিটিং কার্ডে যখন ঢুকি, সব হ্যাঁ। নেই, সব নেওয়ার পরে একটা যখন পেন টুলে ঢুকে একটা ডিজাইন করব, সেটাই আর পারি না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আপনার এখানে নেক্সট ছোট ক্লাস। ছোট ছোট দুইটা বিষয় জানতে চাচ্ছিলাম। এখানে এই যে আহ, কোন কোন কালার আগে পরে, এটা যদি ভুল করি তাহলে কি কোনো সমস্যা হবে? আমি যদি ভুল করলে ইয়েলোটা সমস্যা আগে নাই। করি, না না, ভুল করলে সমস্যা হচ্ছে ওই যে কালার দিতে গেলে সমস্যাটা হয়, এছাড়া কোনো সমস্যা নাই। কালার দিতে এখানে গিয়ে তো আপনি আপনি কালোটাকে মনে করছেন আগে, আমি তো ইয়েলোটাকেও আগে মনে করতে পারি। এটা তো এমন কোনো না, সমস্যা না। নাই। আমি আমি কালার কিভাবে দিব এটার উপরে ডিপেন্ড করে আমি এটাকে আমার মতো করে ভেবে নিচ্ছি, ঠিক আছে। আমি আর যদি একটা এখন প্রবলেম হলো এই এই যে কালোটা এখন করছি, এরপরে দেখা গেল যে সাদাটা করবো, একই লাইনের উপরে দুইবার আসছে, তখন ডিস্টার্ব করে, মানে পাতগুলি আগেরটা অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, এখানে ওই যে একটু আগে পিছে থেকে আর কি ক্লিকটা করবেন, মানে যেখানে পাতটা নাই ওইরকম একটা জায়গা থেকে ক্লিকটা করবেন, তাহলে সমস্যা হবে না। আর একটা প্রবলেম হচ্ছে, দেখলাম যে ট্রেসিং করার পরে আমি যখন এটাকে আহ, সরিয়ে নিয়ে যাব, তখন কিছু কিছু অংশ থেকে যাচ্ছে, মানে কপি হচ্ছে না। পুরোটা এভাবে এখানে সিলেক্ট করা যেমন লাগবে। এবার পুরোটা সিলেক্ট করবেন, পুরোটা সিলেক্ট করবেন তাহলে হবে। করেছি, সেদিন কোনো কোনো অংশ রয়ে যায় আর কি, দেখলাম সেজন্য বললাম। আচ্ছা, এই যে এখন ধরেন কালার দিচ্ছে, আগে পিছ মানে উপরে নিচে জিনিসটা বোঝা না গেলে কালার দিতে গেলে সমস্যাটা হবে, এছাড়া সমস্যা নাই। এখন যদি আপনি ওই কালার দেওয়ার পরেও যদি আগে পিছে করে নেন তাহলেও হবে, সমস্যা নেই। বাট সবগুলো আলাদা আলাদা পাত থাকা লাগবে এই। তা এটা নিয়ে আগে একটু দেখবেন, দেখলে বুঝবেন যে কোনটা কি, কোনটা আগে আছে কোনটা পরে আছে, একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। রেকর্ড ক্লাসগুলো থাকবে না সব? জি জি, থাকবে। আর এই মানে অ্যাডভান্স ক্লাসের আপনার প্রাইসটা কত একটু জানাই দিন। আচ্ছা, অ্যাডভান্স কোর্সের প্রাইসটা আপনাদের জন্য 3,500 টাকা, ঈদের আগের অফারটা ছিল তো, এখনো ওইটাতেই ভর্তি হতে পারবেন, কালকে লাস্ট ডেট। জি, 3,500 টাকা একবারে পেমেন্ট করবেন, আগামীকাল পর্যন্ত হচ্ছে সময় থাকতেছে। আচ্ছা। আচ্ছা, সারপ্রাইজ যেটা দিতে চাইছিলাম এটা তো বলছিলাম, এটা মনে হয় আপনি মিস করছেন শরীফুল ইসলাম ভাই। এটা হচ্ছে ওই যে একটা এনিমেটেড ব্যানারের একটা কোর্স আছে, ওইটার কথা বলছিলাম। তো এটা 6 নম্বর কি 7 নম্বর ক্লাসে এটা মানে বলছি আর কি জিনিসটা, এই ব্যাপারটা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর এই পাত ক্লিক করার পরে ও টানলে আসে না কেন? কি থাকলে এটা ও টানলে আসে না কেন বুঝি নাই। পাতগুলো সব একসাথে আসে না। আচ্ছা, আসে না কেন? সবগুলো সিলেক্ট করতে হবে, এখন সবগুলো। কি এখন কি সারপ্রাইজ এর কোচ গুলো কি সবাই পাবে? আর হচ্ছে 3,500 টাকা সবাই ভর্তি পারবে এখন? হ্যাঁ, এখনো তাহলে তো ঈদের আগে যারা যেরকম অফার দিছিলেন, তারা তাহলে তো আর ঈদের পরে তারা তো এনিমেটেড সবাই সমান হয়ে গেল। এনিমেটেড ব্যানারের বিষয়টা তো বলি নাই, শুধু বললাম যে আহ, ইয়েটা আর কি কোর্সের ফিটা, এটা 3,500 টাকায় রাখতেছি। রিকোয়েস্ট করেছেন অনেকে, যার কারণে অনেকে ঈদের আগে ভর্তি হতে পারে নাই, অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া এটা একটু বাড়ায় দিলে ভালো হয়। তো সেই পরিপ্রেক্ষিতে এই জিনিসটা আর কি আপনাদের জন্য করা হলো। ওকে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আর হচ্ছে গিয়ে সারপ্রাইজ এর ওটা তো 5 জনেই পাবে না? এটা আপনারা যারা আসছেন আপনারা ক্লাস শুরু করেন তখন বলবো নি। ঠিক আছে, আপনি তো ভর্তি হয়েছেন, আসেন ক্লাস করেন আচ্ছা তারপর। জি।
আচ্ছা, আর হচ্ছে গিয়া নেক্সট যে আমাদের যে প্রথম ক্লাসটা শুরু হবে, এটা কি বিষয়ের উপর ক্লাসটা শুরু হবে এটা জানতে পারি? অ্যাডভান্স কোর্সের প্রথম ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস হবে। আপনাদের এই কোর্সে যেমন প্রথম ক্লাসটা ওরিয়েন্টেশন ছিল, নেক্সট ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস হবে। আমরা অ্যাডভান্স কোর্সে কি কি শিখবো, কিভাবে আমরা প্র্যাকটিস করব, এই বিষয়ে গাইডলাইন ওখানে দেওয়া থাকবে এবং আরো কিছু ইম্পর্টেন্ট অনেক কিছু কথাবার্তা থাকবে আর কি। ওকে, ও আচ্ছা আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাস। আচ্ছা, জি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওমর ফারুক ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আহ, আমি অ্যাকচুয়ালি অ্যাডভান্স কোর্সটা করার অনেক ইচ্ছে ছিল। আপনার এই ফার্স্টে ভিডিও দেখতাম ইউটিউবে, জি পরবর্তীতে ইচ্ছে হয়েছিল যে আপনার এরকম কোনো ক্লাস পেলে হয়তো বা করবো। জি তো যখন দেখলাম, তো সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডের হেল্প নিয়ে আর কি এখানে ঢুকলাম। আর আপনি যখন বলছেন যে আমাদের অ্যাডভান্স ক্লাস নিবেন আর কি, তো তখন আমার ইচ্ছা ছিল, আমার ওই ফ্রেন্ডদেরও আমি বলছিলাম। পরে ওই ফ্রেন্ড আমাদেরকে জানাইলো যে আমাদের তো ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। তো পরে আমাদের রুটিন দিয়ে দিল আর কি। আমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে নেক্সট মান্থ থেকে, শুরুর দিক থেকে হবে। অলমোস্ট 2 মাস থাকবে আর কি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি হয়তো বা ক্লাসগুলো অ্যাটেন্ড করলেও পারফেক্টলি প্র্যাকটিস গুলো করতে পারবো না। আর আপনি যেটা বললেন আর কি, এটা খুবই প্র্যাকটিক্যাল জিনিস, প্র্যাকটিস করা লাগবে, জি জি প্র্যাকটিস ছাড়া হবে না। জি পরে দেখলাম আনফরচুনেটলি আমি এটাতে গেলে খুব একটা ভালো কিছু করতে পারবো না। আচ্ছা এই জন্য আমি আর কি পরে আর আগাইলাম না এই দিক থেকে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। আপনি জাস্ট এই পরীক্ষা যেহেতু চলবে, এটা ইম্পর্টেন্ট বেশি, সেখানে মনোযোগ দেওয়া দরকার। আর হ্যাঁ ভাইয়া, ফাইনাল ইয়ারে আর কি হ্যাঁ এখন হ্যাঁ, অনার্স। ঠিক আছে, এখানে অবশ্যই আপনার ওইদিকে মনোযোগটা দেন, ভালো করে পরীক্ষা দেন। আর প্রতিদিন 15-20 মিনিট করে জাস্ট এই ভিডিওগুলো দেখেন অথবা প্র্যাকটিস করেন, তাহলে জাস্ট এটা মনে থাকবে আর কি। এছাড়া একবারে যদি হ্যাঁ আনটাচ অবস্থায় থাকে তাহলে দেখা যাবে যে এটা ভুলে যাবেন। এই জন্য এটা একটু হ্যাঁ, মাথায় অবশ্যই রাখবেন। ভাইয়া। তবে এক্সাম শেষ হলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো, যদি আপনার আর কোনো জি ব্যাচ জি থাকে জি সেক্ষেত্রে ইনশাল্লাহ হয়তো বা সেক্ষেত্রে জি, অ্যাডমিশন হইতে পারে। আচ্ছা ঠিক। আচ্ছা ভাইয়া, দোয়া করবেন ভাই। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ক্লাসগুলো অনেক সুন্দর ছিল আর কি। জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, নূরে আলম সিদ্দিকী ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি যদি আপনার ওই ক্লাস নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম, সেটা জি হলো আমি প্রায় গ্রাফিক ডিজাইন এবং হলো মোশন গ্রাফিক্স এই দুটা কোর্সের উপরে আমার একটা টাচ আছে, এবং আমি এখন পর্যন্ত হুম, একটা ইয়ের সাথে জড়িত আছি, এবং প্রায় 2 বছর যাবত। কিন্তু আমার কোনো তাড়াহুড়া নাই, মানে আমার হলো আমি একটা সার্ভিস করি, যার ফলে হলো আমি শুধু শিখতেইছি। ব্যাপারটা এরকম যে আমার যে এখনই ইনকামে যাইতে হবে এরকম কোনোই নাই। জি তবে আমার শেখার ইচ্ছা আছে প্রচুর। জি তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলি এবং অনেস্টি যেটা বলতেছি সেটা হলো, আপনার যে কোর্সটা জি এটা এক্সিলেন্ট, এবং আমি মনে করি যে এটা বাংলাদেশে প্রথম এই ধরনের একটাই 10টা ক্লাস ফ্রি করানো। এটা আমি এখন পর্যন্ত পাই নাই কোথাও, বা কেউ করাইছে বিধায় আমার মনে বা আমার দেখা হয় নাই। জি জি আমি যতগুলা অনেকগুলা খোঁজ খবর আমার কাছে আছে, বা আমি বর্তমানে ইউএল ল্যাবের সাথে ইয়ে আছে, ওদের আবার এগুলো সিস্টেমটা একটু আলাদা। যাই হোক, হুম, ওখানে অলরেডি আমি একটা কোর্স করতেছি গ্রাফিক ডিজাইনে, এটা আমার শেষ হয় নাই, আচ্ছা বা আচ্ছা, বিভিন্ন কারণে আমি আপনার এটা কন্টিনিউ করতে পারি নাই। তবে আমার ইনশাল্লাহ বেঁচে থাকলে অবশ্যই জি আপনার থেকে পুরো কোর্সটা আমি অবশ্যই করব। হ্যাঁ, অবশ্যই আচ্ছা করব, এবং সেটা তো এই ব্যাচটাতে আমি যে কোনো একটা কারণে এই ব্যাচটাতে অ্যাটেন্ড করতে পারতেছি না। আমি নেক্সট আপনার তো অবশ্যই আরো ব্যাচ থাকবে, বা এটা কন্টিনিউ থাকবে, পরবর্তীতেও আমি অবশ্যই করবো। বিশেষ করে আপনার শেখানোর ধরনটা, আপনি যা শিখাইছেন, আমি অনেক ডিফারেন্স পাইছি। মানে কেন বললাম, যে আমি তো 2 বছর হলো এই গ্রাফিক ডিজাইনে 2বার করে করলাম, মোশন গ্রাফস একবার করছি, আবার মোশন গ্রাফস আবারই করবো, বাট আমি 5 বছরের জন্য ওখানে মেম্বারশিপ। আমি যে কোনো আচ্ছা কোর্স আমি করতে পারি। আচ্ছা, কিন্তু ডিফারেন্স যেটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে, যেমন আপনার পড়ানোর ধরন আছে না এরকম যে কি বলে, আমরাও যারা লেখাপড়া করছি, বা আমরাও তো কি বলে পড়াইছি, প্রাইভেট ছাত্র জীবনে পড়াইছি। নিজে জানা একটা জিনিস, আর একটা হলো কাউকে সেটা আবার জানানো মানে শেখানোর, হুম দুটা হুম, জিনিস। অনেকে আছে অনেক বেশি জানে, অনেক কিছু জানে, কিন্তু ওটা আরেকজনকে আবার শিখাইতে পারে না।
তো আপনার সবকিছু এক্সেলেন্ট, এটা কিন্তু আমি মন থেকে বলতেছি, জি, অনেক বেটার। শুক্রিয়া। এবং আপনি যেটা এই যে একটা প্রোগ্রাম নিছেন, যে একটা ফ্রি ক্লাস করে তারপরে কে আসবে হুম, এটা কেউ করেই না। এবং অনেকে আছে যে 15টা-16টা ক্লাস করে একটা কোর্স শেষ করে দেয়। আপনাদের সেখানে 10টা করাইছেন এবং আমি এখান থেকে অনেক ভালো কিছু আমি শিখছি। জি, আমার জন্য দোয়া করেন, আমি অবশ্যই জি, আপনার সাথে টাচে থাকবো, কন্ট্যাক্টে থাকবো। জি, মানে আমি ব্যস্ততার কারণে যেমন হলো আমি আপনার এটা কন্টিনিউ করতে পারতেছি না, কিন্তু আপনার নেক্সট ইয়েতে আমি অবশ্যই আপনার করবো। জি, আমি ইনশাআল্লাহ। যোগাযোগ রাখবো, জি, পরবর্তী কোর্স করবো ইনশাআল্লাহ। জি, আপনারা দোয়া করেন। জি, ফি আপনার আমানিল্লাহ। জি, থ্যাংক ইউ ভাই। জি, জি, থ্যাংক ইউ। জি, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বুরহানুদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুইটা ধাপে কথা বলবো। প্রথমত কোর্স সম্পর্কে বলি। আমি আরো একদিন বা 1.5 দিন বলেছিলাম, এটা হলো যে এই যে ইদুল আলম ভাই যেটা বললেন, আমিও দু এক জায়গায় আহ, মানে এরকম অনলাইন কোর্স করেছি। জি, গ্রাফিক ডিজাইনটা মূলত অনেকটা শখের বশেই, বা কি বলে, আমার স্কিল একটা ভিন্ন লাইনে কিছুটা স্কিল ডেভেলপ করার প্রয়াসে আমার এটা শেখা মূলত। জি, আমি একটা মোটামুটি গভর্নমেন্ট জব করি। তো এখনই ওনার মতোই আমারও এখনই তাড়া নাই যে আমাকে এখনই আর্ন করতে হবে। জি, আর বেসিক্যালি আমি সময়ও পাচ্ছি না। মানে এই এই আপনার কোর্সে যে অল্প অল্প হোমওয়ার্ক দিয়েছেন সেগুলিও আমি করার চেষ্টা করেছি, কিন্তু আসলে সেভাবে পুরোপুরি পারিনি, সময় পাই। জি, যার কারণে আমার প্রচন্ড ইচ্ছা ছিল যে আপনার নেক্সট অ্যাডভান্স কোর্সে, মাস্টারি কোর্সে ভর্তি হবো। কিন্তু আসলে আমি যেহেতু কি পেস করতে পারবো না, আপনার সাথে রক্ষা করতে পারবো না, এই জন্য আমি আপাতত হচ্ছে না। আচ্ছা, তো আচ্ছা, নেক্সটে যদি আমার কখনো মানে একটু বেশি টাইম পাই, তাহলে আমি করতে হবো ইনশাল্লাহ। আপনার ফেসবুক বা নাম্বার যেটা আছে সেখানে যোগাযোগ করবো বা খেয়াল খবর রাখবো। জি, তো ইনশাআল্লাহ। জি, আর এটা আগেও বলেছিলাম যে অনলাইন ক্লাস আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, 1-1.5 বছর যাবত আমি আছি। জি, তো অনলাইনে আসলে একেবারে মাইনর বিষয়গুলি মানে আপনি যেভাবে বলে বলে করেন, সেগুলি অন্য অনেকেই করে না। যার ফলে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে সামান্য একটা বিষয় এটা না বলার কারণে দেখা যাচ্ছে আমি বিষয়টা বুঝতেছি না, 2 দিন 3 দিন চলে যায়, এটা কোনো মানে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়। সেই দিকটা আপনার এখানে অনেক সেভ হয়েছে টাইম, এবং আপনি একেবারে কি বলে পুঙ্খানুপুঙ্খ ভাবে আহ, অন্য অনেকের তুলনায় বেশি শিখতে পেরেছি আর কি। সামনাসামনি বেশি প্রশংসা করা ঠিক না। জি, তো আমি এতটুকুই বলে যে আপনি যেটা করছেন তাতে আমার মনে হয় সবাই আহ, কি বলে অ্যাকচুয়ালি উপকৃত হবেন। আমি উপকৃত হয়েছি। আহ, আপনি যেই মহৎ উদ্দেশ্য নিয়ে আহ, যে কাজ চালিয়ে যাচ্ছেন সেটা চালিয়ে যান। আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ। পুরস্কার দিন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে স্কিল হয়ে এই লাইনে আপনার যে সুনাম সেটা অক্ষুণ্ণ রাখতে পারি। আমরা যাতে, যদি কি বলে হই, দক্ষ হতে পারি, যাতে আমরা যাতে অন্যদেরকে হেল্প করতে পারি, আমাদেরও ইচ্ছা আছে। আমরা যতটুকু পারি সেটা যাতে শেখাতে পারি। তাও আমি প্লিজড, ভেরি মাচ প্লিজড থ্যাংক ইউ ভাই। আপনার এই কোর্স সম্পর্কে। এখন একটু ওই যে প্রবলেম ছিল, আমি বলছিলাম যে এই ফটোশপে অ্যানিমেশনটা করতে পারেন, আমি একটু এটা ট্রাই করবো স্ক্রিন শেয়ার করতে। জি, জি, শিওর। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিছি। আপনি একটু দেখেন তো অন করতে, স্ক্রিন শেয়ার দিতে পারেন কিনা। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখান কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, এইদিকে আমরা একটু তালহা ভাইয়ের কাছে আসি। আচ্ছা, আচ্ছা, তালহা ভাই আপনাকে একটু পরে সময় দিচ্ছি। ভাই, হ্যাঁ, ওপেন করছেন দেখি। এখানে শো মাই স্ক্রিন এনিওয়্যার এটা দেন, এনিওয়ে বাম পাশেরটা, হ্যাঁ। আর নিচের ওটা হাইড, হাইডে ক্লিক করেন। স্টপ শেয়ারিং এর ডান পাশে হাইড লেখা আছে ওখানে, হ্যাঁ। আপনার মাইক্রোফোন মনে হয় অফ হয়ে গেছে।
না, কথা বলছেন না। না, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, কথা বলেনি তাই। কথা বলছি। জি, জি, হ্যাঁ, এখন দেখি। এখন কম্পিউটারে যাব কিভাবে? ওইটা মিনিমাইজ করেন উপর থেকে। আপনি কি শুধু গুগল ক্রোমের ট্যাবটা সিলেক্ট করছিলেন? না এন্টায়ার স্ক্রিন সিলেক্ট করছেন? হ্যাঁ, এটা স্ক্রিন আচ্ছা, হ্যাঁ, মিনিমাইজ করেন। মিনিমাইজ করবো এটা? হ্যাঁ, হ্যাঁ, এটা মিনিমাইজ করেন, ফটোশপ ওপেন করেন। Okay. আচ্ছা, কাউসার হোসাইন ভাই, আপনি যে প্রবলেম ফেস করতেছেন এটা কি প্রবলেম সেটা একটু ডিটেলস জানান, বা একটু আমাকে আলাদা করে মেসেজ দিন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আগের আমি ক্লাসেও বলছিলাম। আচ্ছা, এই পর্যায়ে আছি আর কি। হ্যাঁ, জি, এখন আমি যদি লেয়ার থেকে একটা ছবি এখানে কি বলে প্লেস করি, হুম, বা তাহলে তো এখানে পরে টাইমলাইনে এই যে ফ্রেমের মধ্যে একটা একটা করে যাওয়ার কথা। হুম। আমি কি এখন একটা লেয়ার কি বলে প্যানেলটাকে ইমেজ একটু আনবো আলাদা এখানে? নিয়ে আসেন। আপনি টাইমলাইনটাকে আলাদা করেন, লেয়ার গুলোকে আলাদা করেন। টাইমলাইনটাকে ধরে আলাদা টেনে উপরে নিয়ে আসেন, এটাকে আলাদা করেন। হ্যাঁ, এটাকে হুম আলাদা রাখেন। হ্যাঁ, এখন লেয়ারে যান। হুম, এখন একটু ওই এখন যে ফার্স্টে যেটা দেখাইছিলাম ওইটা আগে করেন, একটা ইয়া করেন, আগে একটা ইমেজ দিয়ে করবেন। করেন। সেটা সেটা আমি পারি, ওই যে হ্যাঁ, আপনি সিম্পল যেটা দেখালেন সেটা হ্যাঁ, সেটা তারপরে পারি, করেন। কিন্তু ইমেজ এনে এনে হ্যাঁ, এটা পারি না। আচ্ছা, ইমেজ নিয়ে আসেন। জি, হুম, এখানে কি করব? জি, জি, ক্লিক করলাম, ওখানে একটা হয়েছে। এখন কি টাইমলাইনে যাব? টাইমলাইনে তো একটা চলে এসেছে অলরেডি। হ্যাঁ, আসছে। এখন প্রবলেমটা কোথায়? দ্বিতীয়টা নিব। প্রবলেম, হ্যাঁ, প্রবলেমটা এরপরের যখন করি, এরপরের ছবির ইমেজটা যখন আবার আনবো, তখন প্রথমটা থাকছে না, দ্বিতীয়টা দুইটা ফ্রেমে সেটা আসছে। হ্যাঁ, এটা আচ্ছা, নিয়ে আসেন, আরেকটা ইমেজ নিয়ে আসেন। এখন এটা কি করবো? এই যে এটা কি থাকুক, বলে, আরেকটা ইমেজ নিয়ে আসেন, আরেকটা ইমেজ নিয়ে আসেন। আরেকটা ইমেজ এটার উপরে নিয়ে আসবো? জি, জি, আচ্ছা, এখানে ছাড়েন এটার উপরে। হুম, এখন হুম, এখন কি ফ্রেম নিবো আরেকটা? হ্যাঁ, এখন হচ্ছে, আরেকটা ফ্রেম নিবো, এখন আপনি কি চাচ্ছেন যে ওই দুইটা ফ্রেমে আরেকটা দুইটা, ফ্রেমে এই ছবিটা আসবে। তাহলে এখন হচ্ছে লেয়ার প্যানেলে উপরের ছবিটার আইটা অফ করেন আগে, লেয়ার প্যানেলে। হ্যাঁ, হুম, এখন আরেকটা ফ্রেম নেন। হ্যাঁ, এখন দ্বিতীয় লেয়ারের আইটা অন করেন, প্রথম লেয়ারের আইটা অফ করেন। হ্যাঁ, এখন প্লে করেন, তাহলে আসবে। 0 সেকেন্ড দেওয়া আছে তো, খুবই স্পিডে হবে। উপরে প্লে করেন। হ্যাঁ, টাইমটা একটু চেঞ্জ করে নেন। 0.2 দেন, 0.2 দেন। হ্যাঁ, 0.2 বা 5। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে আমি এই যে আই হ্যাঁ, আইটা অফ অনের আই বিষয়টা অন, ক্লিক করে নেয়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমার প্রথম
মানে দ্বিতীয়ত এখানে ইমেজটা এনে ইমেজের সাথে এগুলো এইভাবে না, আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ফ্রেমে কি দেখতে চাচ্ছেন, সেই জি ফ্রেমে সেটার আই অন থাকবে, বাকিগুলোর আই অফ থাকবে। এই কিংবা একটা করে ফ্রেম নিয়ে একটা করে ইমেজ নিয়ে আসলাম, তাহলে তো ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, সেটা হবে। ঠিক আছে, মানে আগে আপনি একটা ফ্রেম আগে নিয়ে আগে কি চাচ্ছেন সেটা আগে ক্লিয়ার হতে হবে, যে আমি কি আলাদা আলাদা ফ্রেমে আলাদা আলাদা ছবি দেখাতে চাচ্ছি, তাহলে এই যেভাবে প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে এভাবে আই অন করে করে করতে হবে। একটা আই অফ অন থাকবে, অন্যগুলো অফ থাকবে। এই, ওই যে আরো 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 ইমেজ থাকলে একটা এই অফ সেম ছাড়া সিস্টেমে বাকি আগাবেন, অফ থাকবে। এইভাবে আগাবেন। ওই যে টেক্সট লেয়ার, ওই যে কালার চেঞ্জের যে অ্যানিমেশনটা, ওইটা ট্রাই করেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। কালার চেঞ্জ করা যেটা দেখাইছিলাম, হুম, হুম। ওইটার ওইটা যদি বোঝেন তাহলে এই যে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটু আমার একটা প্রশ্ন ছিল, এই যে মুসুনের এই ক্লাসটা আপনার কত দিনের, মানে আপনি যে ক্লাসটা ই করেন, কোর্সটা করান, ওই অ্যানিমেটেড ব্যানারের এডিশনাল? যেটা বলছিলাম, জি 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 জি, এটা কত দিনের এটা করান? কতদিনে বলতে, এটা একটা খুবই শর্ট একটা কোর্স। এটা 5টা ক্লাসের একটা কোর্স, আপনার 8 ঘন্টার মতো একটা কোর্স আর কি, 8 ঘন্টার ডিউরেশন। এটা গুগল ওয়েব তাতে ডিজাইনের এটি একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের কাজটা শেখানো হয়েছে এখানে। তাতে এটা দিয়ে তো মোটামুটি হয়ে যায়। যে অ্যানিমেটেড ব্যানার গুলো আমি ওটা দিয়ে আর কি করি, অ্যানিমেটেড ব্যানার যেগুলো কাজ করি আমি ওই সফটওয়্যারটা ইউজ করি। জি। আচ্ছা, তাহলে একটু বুঝি এখানে মানে প্রথম ফ্রেমটা তো আমার এই যে আমার এখানে যেটা দেখা যাচ্ছে এই হ্যাঁ, সূর্যমুখী ফুল, সেটা আসলো। হুম, তারপরে যখন আমি মানুষের ছবিটা আনলাম তখন কিন্তু তারপরে কি আগের লেয়ারটা এটা অফ অফ করে করতে রাখবো। হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে সেকেন্ড ফ্রেম নেবেন, সেকেন্ড ফ্রেমে প্রথমটার আই অফ থাকবে। সেকেন্ড ফ্রেমে আপনি পরের ছবিটা দেখতে চাচ্ছেন, তাহলে পরের ছবির আই অন থাকবে, আগেরটার আই অফ থাকবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আচ্ছা, আছে, আরেকটা ছিল যে ইলাস্ট্রেটরে হুম, একটা বিষয় বলতে চাচ্ছি, এই যে এই বিষয়টা, জি, এই যে এখানে একটা এস অক্ষর আছে, আমি এইভাবে আহ, হুম, চাচ্ছিলাম যে এইভাবে বলছিলাম যে করতে। হ্যাঁ, 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 এই যে আমি বললাম না যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা এই করা জিনিসটা আমি লাগবে। কাকতালীয় ভাবে করেছি না, আমি পেন ড্রাইভ দিয়ে করেছি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমি পারি না ভালো করে। দেখে কোনো একটা ভিডিও দেখে করেছি, কিন্তু পারি না। আচ্ছা, এখানে এখানে আমি এই পেন ড্রাইভ দিয়ে করেছি। পেন ড্রাইভ দিয়ে মানে পেন টুল পেন দিয়ে, ড্রাইভ দিয়ে, পেন টুল দিয়ে। হ্যাঁ, সরি, পেন টুল দিয়ে। হ্যাঁ, এখানে আমি প্রথমে বললাম না যে প্রথমে এসটা আপনি লিখবেন, লিখার পরে এখানে এসটার ওই 4টা ভাগে এখানে ভাগ করে নিচ্ছে, ওই জায়গাগুলো কেটে নিচ্ছে আলাদা আলাদা করে। কিন্তু এটা পেন টুল দিয়ে করেছে, আপনি যেটা বললেন ওইভাবে করিনি। এটা কোথাও কোথাও একটা ভিডিও আমি দেখেছি। আচ্ছা, আমি দেখাচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কাউসার হোসেন ভাই, আপনার কি প্রবলেম ওটা একটু বলেন দেখি। জি, বুরহান ভাই, আপনার ইয়েটা অফ করেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি ভাই, আমি কি স্ক্রিনশট দিব? আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে হবে, তাহলে 1 মিনিট। আমি একটু আমি আমি একটু দেখাতে চাচ্ছিলাম, আচ্ছা, দেন আচ্ছা, হচ্ছে আপনি একটু দেখাই দিতেন দিতে। জি, 1 মিনিট, আমি এই যে এসটা দেখাই নিই, তারপরে দেখতেছি। ওকে। আচ্ছা, এখন এই যে এসটাকে আমি কি বলতেছি, এটাকে ভাগ করতে হবে, মানে ভাগটা কিভাবে করবেন, এটা এখন কাটতে হবে। কাটার জন্য ওখানে যেটা করা আছে, যেমন এখান থেকে ধরেন পেন টুল দিয়ে এখানে এরকম একটা দাগ, একটা লাইন টেনে জি, কেটে নিচ্ছে। ঠিক আছে, এটা একটা জি, স্ট্রোক। তারপরে এখান থেকে একটা ভাগ করা আছে, তারপরে এখান থেকে একটা ভাগ করা আছে। এই 3টা লাইন টেনে, আচ্ছা, এই 3টা লাইন টেনে তারপর হচ্ছে ডিভাইড করে নিছে।
ডিভাইড করে নিয়ে এই যে এখন সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এখন এই যে আপনি গ্রেডিয়েন্ট কালার যখন দিবেন প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আসতেছে। ঠিক আছে, আমি ডিভাইড করাটা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় ফাঁকে জেনে নিই, এই যে আমরা ট্রেসিং করছি, ভেক্টর ট্রেসিং এ যদি কোনো গ্রেডিয়েন্ট কালার থাকে সেটা গ্রেডিয়েন্ট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি গ্রেডিয়েন্ট কালার থাকে তাহলে অবশ্যই গ্রেডিয়েন্ট করতে হবে। ক্লায়েন্ট যদি ওরকমই চায়, এক্স্যাক্টলি যা আছে তাই যদি আচ্ছা, চায়। আমি এই যে তিনটা যে আলাদা করা হলো, থ্যাংক ইউ। হ্যাঁ, তিনটা কিভাবে আলাদা আলাদা করানো হলো? এটা হচ্ছে ডিভাইড দিয়ে করলাম। এটা এই যে দেখাচ্ছিলাম না, আমি একটু দেখি নাই তো বস, আমার একটু আরেকটু দেখান তো, আরেকবার একটু দেখান যে তিনটা কিভাবে আলাদা করে। এই যে ক্রিয়েট আউটলাইন করার পরে এখন এটা প্রথমে আউটলাইন করে নেবেন। নেওয়ার পরে এখন আপনি পাত তৈরি করে নেবেন। ঠিক আছে, এখানে একটা করলাম, তারপরে ধরে নিয়ে যে এখানে একটা করলাম। এটা লাইন টুল দিয়ে হবে না? ওদিন তো লাইন টুল দিয়ে করলে সোজা হবে, ওই বাঁকা করতে চাইলে তো আর লাইন টুল দিয়ে বাঁকা হয় না। ও জি 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 জি। এই সোজা হবে, ওখানে বাঁকা ছিল তো, ওই বাঁকা যদি করতে চায় তখন কিন্তু পেন টুলটা ব্যবহার করতে হবে। এই যে এখন ডিভাইড, এই সবগুলো সিলেক্ট করে ডিভাইড, পাথফাইন্ডার থেকে ডিভাইড, এই ডিভাইড করলাম। এখন আনগ্রুপ, এই যে এখন আলাদা আলাদা হয়েছে, আলাদা আলাদা করে কালার দেন। ঠিক আছে, এই যে এখন বুঝতে পারছেন? জি জি এই জি, বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ, খুব উপকার হলো। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হ্যাঁ, কাউসার ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন, আমারটা অফ করতেছি। জি। আচ্ছা, হ্যাঁ স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি চাচ্ছিলাম যে এই শেপ গুলো যখন নেই, আমি একটা লেটার সাইজে পেজ সাইজ নিচ্ছি, সেই নেওয়ার পর হচ্ছে আমি এটা নিচ্ছি। অনেক সময় হচ্ছে এইগুলো আমার বড় হয়ে যায়, তখন এইগুলো আমি রিমুভ করবো কিভাবে? আমার যে সাইজ পেপার সাইজের বাইরে যেগুলো যায়। এগুলো যে কেটে দিতে হবে, ওখানে পাত টেনে তারপরে ডিভাইড করে ডিলিট করে দিবেন। এইটা যদি করা যায় তাই না? এইটা যদি একটু দেখাই দিতেন ভালো হইতো আমার। এটা মেবি একদিন তো দেখালাম। আচ্ছা, দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর আরেকটা বিষয়, আমি একটা ডিজাইন করছিলাম, এইটা হচ্ছে আমি বানাইছিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, বানানোর পরে আমি যখন হচ্ছে সেভ দেই, হুম। মানে জেপিজিতে দেই, হ্যাঁ এটা সেভ দিলাম ডেস্কটপে দিয়ে। এটার পাশে সাদা অংশটা চলে আসে, সাইজটা ঠিক থাকে। ওই দেখা যাচ্ছে না, ইলাস্ট্রেটরের ইয়াটা ওপেন হয়ে আছে, এন্টায়ার স্ক্রিনটা দেন। এখন আর মানে পাশে সাদা অংশটা চলে আসে, আচ্ছা, আবার সেভ ওইটা। করেন, আবার সেভ করেন। আচ্ছা, তাহলে স্ক্রিনটা শুধু এটা দেওয়া আছে, একটা আউটপুট সেভ এক্সপোর্ট এক্সপোর্ট।
ওগুলো দেখা এরপর যাচ্ছে না কেন আপনার? এক্সপোর্ট হয়েছে গেলে দেখা যাচ্ছে না বিষয়গুলো। এখানে আপনার যেটা সমস্যা হচ্ছে আপনি আর্টবোর্ডটা সিলেক্ট করবেন। ওই যে সিলেক্ট করার সময় সিলেক্ট আর্টবোর্ড এটা আপনি অন করবেন। তাহলে আপনার আর্টবোর্ডের বাইরের অংশটা আসবে না। এখানে বাইরে ওইটা আসতেছে কারণটা হচ্ছে আপনি যে টেক্সট বা ইমেজ যেগুলো ব্যবহার করছেন এগুলোর কোনো একটা আপনার ওই মানে মেন সাইজ থেকে বাহির পর্যন্ত আছে। তো ওইটার জন্য এই অতিরিক্ত সাদা অংশটা চলে আসতেছে। ঠিক আছে? বুঝতে পারছেন এটা? এটা কি আমি না এখনো বুঝি নাই। আচ্ছা দেখেন। আপনার প্রথম প্রবলেমটা কি বললেন জানি? কি জানি হচ্ছিল না? এটা সাইজ নিছি আর কি, আচ্ছা, আচ্ছা। এরপর হ্যাঁ, এরপর হচ্ছে বাইরে যে রেক্টাঙ্গেল বা জি, জি। আমি যখন পেন টুল দিয়ে কোনো ওই শেপ তৈরি করি। এই যে আমার এখন বাইরের যেগুলো আছে, ঠিক আছে? হ্যাঁ বাইরের হ্যাঁ যেটা আছে, এখন এই বাইরেরটা ডিলিট কিভাবে করবেন? বাইরেরটা এই যে আপনি ধরেন এই দিক থেকে একটা লাইন নেন, এদিক থেকে একটা লাইন নেন, এভাবে করে সবগুলো ধরে কেটে দেবেন। এখন এই যে সবগুলো এভাবে সিলেক্ট করে নিয়ে ডিভাইড করবেন, আনগ্রুপ করে এই বাইরের অংশগুলো ডিলিট করে দেন। ঠিক আছে? এটা একটা ওয়ে। এটা একটা ওয়ে এভাবে কেটে দিয়ে বাদ দিয়ে দিচ্ছেন। আরেকটা হচ্ছে ধরেন আপনি করছেন এরকম, এখন আপনার বাইরের অংশগুলো দরকার নাই। তো সেই ক্ষেত্রে আপনি আলাদা জাস্ট এই জায়গাতে কাটাকাটির আর দরকার নাই। সবগুলো করার পরে ডিজাইনটা রেডি করার পরে এখানে আলাদা একটা শেপ নেন, নিয়ে এটার সাথে এটা সবগুলো সিলেক্ট করবেন। ঠিক আছে? করার পরে ক্লিপিং মার্কস করবেন। তাহলে বাড়তি অংশগুলো আর থাকবে না বা মানে দেখা যাবে না এই আর কি। এই যে আচ্ছা দেখা আচ্ছা। মানে পাতটা থাকবে কিন্তু দেখা যাবে না। আর আপনার যেটা সেভ করতে গিয়ে যেটা প্রবলেম হচ্ছে, যেমন ধরেন এখানে আমাদের আহ, ছবি নিতে হবে। আচ্ছা দাঁড়ান, এখানে আলাদা একটা শেপ করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আমি এখন চাচ্ছি শুধুমাত্র এই কালার আর এতটুকু যেটা সেভ হবে। আমার এই বাইরের এই কর্নার গুলো দরকার নেই, শুধুমাত্র আর্টবোর্ডের এটা সেভ হবে। তাহলে আমাকে যেতে হবে হচ্ছে সেভ এস কপি থেকে আমরা যাব এই যে ইউজ আর্টবোর্ড এটা অন করে দিব। ঠিক আছে? এক্সপোর্ট আর এটা হয়ে গেল। আচ্ছা এক্সপোর্ট অ্যাজ এখানে এই যে ইউজ আর্টবোর্ডটা অন করে দিবেন। ইউজ আর্টবোর্ড এটা যদি অন না করেন তাহলে ওই বাড়তি অংশটা সহ আসবে। এটা অন করে দিলে ওই বাড়তিটা আসবে না। আচ্ছা ঠিক আছে? এটা এখন এই যে এটা বাড়তি অংশটা আর আসতেছে না এখন। আমরা সেভ করার সময় কি 8 জিবি কালার মোডটা সিলেক্ট করে নিব নাকি এটা এখন কোনটা সেভ করবেন, কি হিসাবে কাজ করবেন? হ্যাঁ, আর জেপিজি তে সেভ করার সময় আরজিবি তে সেভ করবেন। জেপিজি তে করার সময় আরজিবি তে করবেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তালহা ভাই বলেন। একটু আমাকে একটু রিকোয়েস্ট করি, আমাদের এই যে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা যাতে জীবিত থাকে জি জি আমাদের। এগুলো, হ্যাঁ এগুলো থাকবে, যে এগুলো থাকবে সমস্যা নাই। আর আমিও আছি, যদি তাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ তো মেসেজ অফ করা আছে, চ্যাট অপশন অফ করা আছে। এটা যেহেতু অনেক মেম্বার এখানে দেখা যায় যে বারবার মানে মেসেজ আসতে অনেক সময় বিরক্তি ফিল করে অনেকেই, তো এই জন্য চ্যাট অপশনটা অফ করা আছে। তবে আমার মেসেজ অপশন চালু আছে, সমস্যা নেই। এখন এখন তো মনে হয় এখন তো আর মানে লাইভ খুব একটা থাকবে না, এখন মনে হয় অন করে দিতে পারেন এই কি বলে এখন হোয়াটসঅ্যাপ অন গ্রুপে। করে দিলে অনেকে লিভ নিয়ে নিবে, যাদের এই সমস্যা হবে। আপনাদের প্রবলেম হলে আমাকে পার্সোনালি জানান অথবা গ্রুপে পোস্ট করেন, ফেসবুক গ্রুপে পোস্ট করেন, আচ্ছা তাহলে ভালো হবে আর কি। ঠিক আছে? ওই আচ্ছা, হোয়াটসঅ্যাপে থ্যাংক থাকুক। ইউ। জি। আচ্ছা তালহা ভাই, হ্যাঁ বলেন। আপনি তো মেসেজ দিয়েছেন। ভালো আছেন? সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি তো আপনার সঙ্গে টেস্ট মেসেজ দিয়েছিলাম। তো রিপ্লে আমি তো দিয়েছে, এখন আজকে রিপ্লে দিয়েছে আপনি। করছি। জি বলেন। এখানে সপ্তম সেমিস্টার সিএসটি তে জি জি কম্পিউটার সায়েন্সে। তো এখানে তো আমাদের ডিপার্টমেন্টে তো প্রথম থেকে সপ্তম পর্যন্ত অনেকগুলো বিষয়ের উপরে ল্যাঙ্গুয়েজের উপরে শেখাইছে। জি জাভা স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে পাইথন, সি প্লাস প্লাস। তো এগুলা তো টেস্ট করেছি, বাট এগুলা
কোডিং গুলো অনেক কঠিন মনে হয়েছে আমার কাছে। জি, তো এরপরে আমাদের হচ্ছে গ্রাফিক্স ক্লাস গুলো হয়েছে, কিন্তু আপনি যেরকম ভাবে আমাদের এই কয়েকটা ক্লাস, মাত্র 10টা ক্লাসে যেমন ভাবে বেসিক গুলো বুঝাইছেন, জি, তা আমাদের এই আমি যে এই একটা পর্ব শেষ করেছি 6 মাসে, হ্যাঁ, এমন ভাবে শিখতে পারি না। আচ্ছা, এটা শিখে আমার অনেক উপকার হয়েছে। আমি হচ্ছে এখন সামনে আমার সামনের মাসের 13 তারিখ থেকে হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, জি, 7ম পর্বে, এটাই শেষ পরীক্ষা। জি, তো এখান থেকে পরীক্ষাটা হয়ে গেলে আমার ইন্টারনিতে যেতে হবে। তো আমি তো 2টা বিষয়ের উপরে, যেহেতু কোডিং আমার সমস্যা, আমি কোডিংটা ফিল করি না, অনেক কষ্ট হয়ে যায় আমার দ্বারা। সেজন্য জি, আমি গ্রাফিক ডিজাইনটা শিখতে থাকি 6ষ্ঠ পর্ব থেকে। তো আচ্ছা, আচ্ছা, ইউটিউব, ফেসবুকে ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিওগুলো ভালো লাগতো অবশ্য, যেহেতু বাংলা ছিল, অনেক ইংরাজি ভিডিও, তারপর হচ্ছে হিন্দি আছে, এগুলা বুঝি না। আপনার ভিডিওগুলো আরো অনেক ভিডিও দেখতাম। জি, তারপরে ফেসবুকে দেখলাম যে ফ্রি ক্লাসটা, জি, জি, আপনার ফ্রি ক্লাসটা দেখলাম, ক্লাসটা করে অনেক উপকৃত হয়েছি। তো এখন আমার গ্রাফিক্স ডিজাইনের উপরে অনেক চিন্তা, ধ্যান পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমি তো 2টা বিষয়ের উপরে করতে চাচ্ছিলাম, গ্রাফিক ডিজাইন আর নেটওয়ার্কিং, ইন্টারনেট। জি, তো এখন গ্রাফিক ডিজাইন আপনি ক্লাসটা করার পরে আমার বেসিক অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা, পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আমি এখন নেটওয়ার্কটা ইন্টার্নশিপ হিসেবে নিতে চাচ্ছি, যে ওইটা কেমন একটু দেখতে চাচ্ছি। তো সেজন্য আপনার থেকে আমি একটু পরামর্শ নিতে চাচ্ছি, আচ্ছা, যেটা আমার সহজ হবে, ইন্টারনেট শেষে যেটা আমার সহজ হবে সেটার দিকে আমি মুভ করব। আচ্ছা। এখানে আপনি তো নিজেই বললেন যে আপনার জন্য আপনি আপনার কাছে ভালো লাগতেছে বা সহজ মনে হচ্ছে গ্রাফিক ডিজাইনটা, তাহলে এইটাতে ইন্টার্নি করাটাই বেটার হবে। আর কোডিং বা নেট, সেটা আমি তো বেসিক অবধি করে ফেলছি আপনার ওখানে, আর অ্যাডভান্স কোর্সটা হ্যাঁ, আমি করব হচ্ছে এই পরীক্ষা শেষে। আচ্ছা, তাহলে তো এটা যদি আমি এখান থেকে শিখছি, তাহলে যদি আবার পরবর্তী যে আসে আমি যে ওইখানে আবার গ্রাফিক্স শিখা লাগতেছে, কিন্তু আপনি এখান থেকে তো আমি অ্যাডভান্স কোর্সটা করব, জি, সেজন্য আমি ইন্টারনেট নেটওয়ার্ক নিতে যাচ্ছি। ও তো আচ্ছা, ওটা আচ্ছা। কেমন একটু দেখতে চাই। আহ, আসলে আপনার নেটওয়ার্কিং এর বিষয়ে আমার ওইভাবে ডিটেলস জানা নাই যে আপনার কোন কোন মানে এগুলো এখানে শিখতেছেন এবং ইন্টারনেটে ওখানে কি কি সুবিধা পাবেন বা ইন্টারনেট করলে কতটা উপকার হবে বা না করলে কি সমস্যা হবে, ওইটা ওইভাবে আমার আসলে জানা নাই জন্য ওই বিষয়ে আমি সাজেশন দিতে পারছি না। গ্রাফিক্স এর আচ্ছা, নিয়ে আমি আমি কাজ করতেছি। জি, আমি থেকে হ্যাঁ, 6 মাসের একটা হচ্ছে আমাদের এখানে আছে বিসিকে ছিল, আমি হচ্ছে পাবনা জেলায়, তো স্কোয়ারের একটা হচ্ছে হুম, প্রতিষ্ঠান বিসিকে, আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনের কোর্স চলতিছে। এই 27 তারিখে সেমিস্টার পরীক্ষা হবে গ্রাফিক্স ডিজাইনের, একদিন ব্যাপী, কিন্তু ওইখানে শিখ 6 মাস ধরে কিন্তু তেমন ভাবে শিখায়নি। আচ্ছা, আপনি ক্লাসটা করে অনেকটা আমার উপকৃত হয়ে গিয়েছি, সেজন্য বলতেছি আচ্ছা, যে আমার গ্রাফিক্সের অনেকটা আইডিয়া চলে এসেছে। আচ্ছা। আর নেটওয়ার্কিংটাতে কি কি শিখছেন ওখানে? জি, নেটওয়ার্কিং এ এই যে বিসিকে হ্যাঁ, নেটওয়ার্কিং, এখানে হচ্ছে আমি এটার বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানি না। এটা হচ্ছে তাহলে ইন্টারনেটে ইন্টারনেট 6 মাসে একটা করবেন। কলেজ থেকে হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানে চুজ করতে বলবে, সেখানে যেতে হবে। ও মানে ইন্টারনেটও 6 মাসের জন্য করতে হবে। হ্যাঁ, 6 মাস, 4 মাস সম্ভবত। 4 মাস, এই আচ্ছা, পরীক্ষা শেষে এটা হচ্ছে 8ম পর্বের, একটা হচ্ছে আমাদের হচ্ছে কি 8ম পর্বের, এটার আচ্ছা, উপরে মার্ক আছে, আছে, সব আছে। হুম, 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 আচ্ছা, হুম। নেটওয়ার্কিং ভাইয়া যদি ভাইয়া আপনি কোন ডিপার্টমেন্টের? কোন আমি ডিপার্টমেন্ট? কম্পিউটার সিএসটি। আচ্ছা, তাইলে আপনি গ্রাফিক্স করতে পারেন, এটা বেটার হবে। হ্যাঁ, সেটাই চিন্তা ভাবনা করতেছি, নেটওয়ার্কিংটা কিন্তু বাদে আমি এটা খুব ভালো হবে। হ্যাঁ, অ্যাডভান্স একসাথে, কোর্সটা আমি স্যারের এখান থেকে করতে চাচ্ছি, কারণ এখান থেকে আমি অনেক ভালোভাবে বুঝতে পারছি। আমি তারও 2টা কোর্স করেছি গ্রাফিক্স এর উপরেই। আমার এক ফ্রেন্ডও অনলাইন রিমোট জব করতেছে, ওর থেকে শিখতেছে, আবার বিসিকে শিখেছি, 2 জায়গায় শিখছি, কিন্তু স্যার যেরকম ভাবে শিখাইছে ওরকম ভাবে আমি হয়তো বা অন্য জায়গায় যেয়ে শিখতে পারবো না। কোনো প্রতিষ্ঠানে গিয়ে, প্রতিষ্ঠান হয়তো তাড়াহুড়া করবে, কিন্তু স্যার রিল্যাক্সে ধীরে সুস্থে আস্তে আস্তে অনেক সুন্দরভাবে বুঝায়, সেজন্য বুঝতেও পারি ভালো। সেজন্য বলতেছি আমি ইন্টারনেটটা হচ্ছে গ্রাফিক্স এর উপরে না করে আমি নেটওয়ার্কিং, এটা তো শুধু কলেজে দেখাইতে হবে। আচ্ছা, আমি উপস্থিত ছিলাম সেজন্য। এখন আর আমি অ্যাডভান্সড কোর্সটা করবো ইনশাল্লাহ পরীক্ষাটা শেষ হলেই।
এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার ইন্টার্নি যদি নেটওয়ার্কিং এ করেন, ওই যে 6টা মাস অন্য আরেকটা সাবজেক্টে দিবেন যেটা আপনার ভালো লাগে না বা যেটা বুঝতেছেন না, শুধুমাত্র দেখানোর জন্য সময় তো যাবে, টাইমটা তো ইনভেস্ট করবেন। তো এই হ্যাঁ, ইনভেস্টমেন্টটা পরবর্তীতে আপনার কোনো কাজে আসবে কিনা এটা আপনি আগে একটু চিন্তা করে দেখেন। কিন্তু সেটাই তো বলছি স্যার। ইন্টারনেট ওটা করলে পরে ওইটার সাথে যদি আমার যে ওইটা একটু অভিজ্ঞতার দরকার আছে, রাউটার, সিসি ক্যামেরা, ল্যান্ড পোর্ট ওইগুলো যদি আমি একটু যদি জানতে পারি ভালো, তাহলে হয়তো আমার কোনো ক্ষেত্রে কোনো কিছুতে লাগতে হ্যাঁ, কাজে যদি লাগে, আমি সেটা বলতেছি, যদি আপনার এই 6টা মাস একটু যে এর টাইমটা জন্য আমি ওইটা নিতে চাই। ইনভেস্ট করবেন টাইম। অ্যাডভান্স কোর্স আমার হয়তো পরীক্ষাটা শেষ হয়ে গেলে পরে ইনশাল্লাহ জি হয়তো সামনে তো ব্যাচ তো আপনার থাকবে আরো, জি ইনশাল্লাহ, হ্যাঁ। যেহেতু আমরা 6 নাম্বার ব্যাচ, সামনে আরো ব্যাচ থাকবে ইনশাল্লাহ, পরবর্তী ব্যাচের সঙ্গে আমি ইনশাল্লাহ জি ইনশাল্লাহ, ভর্তি হবো। ঠিক আছে। যদি আপনার মনে হয় যে আপনার 6টা মাসের যে সময়টা দিবেন এটা পরবর্তীতে এটা কোনো না কোনো আউটপুট পাবেন, তাহলে আপনি করেন। আর যদি মনে করেন যে না এটা টাইম ওয়েস্ট হবে, তাহলে না করাই ভালো। এটা আপনার বিষয়, তো আপনি একটু ভেবে নেন, একটু আপনি চিন্তা করেন, তাহলে আশা করি ভালো ইয়ে পাবেন আর কি। জি আপনার জন্য দোয়া রইল, জি আমার জন্য দোয়া করবেন। জি, আল্লাহ তাআলা যেন কামনা করে পরিবারের সবাই যেন ভালো থাকে, জি যাতে সামনে দিনগুলোতে আমাদের ভালো চলে, ভালোভাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারি, যে কোনো ক্যারিয়ার করতে পারি। একটু দোয়া করবেন। যত হাফেজ, আপনার দোয়া আমাদের জন্য কবুল হবে। জি ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ। জি, আমার স্টুডেন্টদের সবার জন্য দোয়া থাকে, আমার সবার জন্য দোয়া করি। আচ্ছা, এখন পরবর্তী ইমরান ভাই, হ্যাঁ আপনি একটু মাইক্রোফোন অন করে কথা বলেন। জি স্যার, আমার হচ্ছে ছোট্ট একটা প্রবলেম আছে। জি আর হচ্ছে আগে আগে ওই যে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ইয়াটা দেখাইছিলাম, ওইটা সমস্যা, স্কেলের মতো আছে না, ওইটা এখনো ঠিক হয়নি। আমি কি স্ক্রিন শেয়ার দিব? আচ্ছা, আপনি আমাকে একটু ওই যে পার্সোনালি মেসেজ দিয়ে ওটা একটু ঠিক করে নেন, হ্যাঁ এখন। স্যার, আর একটা ছোট্ট প্রবলেম আছে, ওইটা জি একটু দেখাবো। দেখেন, আপনার ওই যে স্কেলটা চলে আসছে, ওইটা প্রবলেম, তাই না? ওইটা, ওইটা আছে স্যার, আর হ্যাঁ। হচ্ছে আর হ্যাঁ ওইটার সাথে ব্যাকগ্রাউন্ড ইয়ে আছে, ওইটা আমি দেখাবো না। আচ্ছা, আর এখন হচ্ছে স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ আসছে। স্যার এইটা হচ্ছে কিভাবে নিচের যে ইয়াটা, এটা কিভাবে উপরে আনবো লেয়ারটা? এটা ওই যে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ পাবেন, অ্যারেঞ্জ থেকে একদম নিচে পাঠিয়ে দেন, সেন্ড টু ব্যাক দিবেন। এটা স্যার। হ্যাঁ হ্যাঁ, সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাক, সেন্ড টু ব্যাকটা হবে, লাস্টেরটা হবে। আবার আবার যান। এটা হবে স্যার। হ্যাঁ শিফট কন্ট্রোল। জি। আর ওটা তো আপনি জি কিন জি মার্ক স্যার, করেন বুঝতে না। পারছি। হ্যাঁ ইয়া, জি স্যার। ইউনাইট করেন না, ইউনাইট করে নিতে হবে। জি স্যার, এটা পরের বার পারবো। আমার হচ্ছে এখন হচ্ছে এই যে স্কেলের মতো আচ্ছা, এটা আছে, এটা আর এই এটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, হচ্ছে এটা চেঞ্জ। আপনার ওই সেটিংসটা দেখা লাগবে, ওটা আমাকে আলাদা আবার একটু মেসেজ দেন, আমি আপনাকে আলাদা করে টাইম দিব। ঠিক আছে, ওটা সেটিংসটা দেখতে ঠিক হবে আছে, যেটা কোথায় থেকে এটা অন হয়ে আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, জি, নুরুল আলম সিদ্দিক ভাই, কিছু বলবেন? জি, আবার একটু আসলাম, আপনার জি একটু পরামর্শ চাচ্ছিলাম। সেটা হলো, আমার কিছু কাজ জমা আছে, মানে আমি নিজে কিছু কাজ করছিলাম, সেটা হলো ওই আপনার ভিজিটিং কার্ড আর হলো সোশ্যাল মিডিয়া অ্যাড। জি এখন এখন পর্যন্ত আমি কোথাও কাজগুলো সাবমিট নাই। আপনার ওই প্যাসিভ মার্কেটে এটা যদি সাবমিট করতে যাই, কোন মার্কেটটাতে ভালো হবে, বা একটু যদি সাজেস্ট করতেন। আগে তো কাজগুলো দেখতে হবে, কাজগুলো দেওয়ার মতো হয়েছে কিনা। আহ, কাজগুলো যদি, আপনাকে দিতে পারবো না, তাহলে এক সময় তাহলে দিয়ে দেবো, আপনি আচ্ছা একটু আমাকে দেখে একটু, যদি। হ্যাঁ মেসেজ দিয়েন আমাকে হোয়াটসঅ্যাপে, একটু কাজগুলো দিয়ে আমাকে একটু বলেন, তাহলেই হবে। হ্যাঁ, আমি ওখানে আপনাকে ফিডব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ। জেপিজি সেভ করা আছে জেপিজি তো, গুলো ইয়ে আছে, দিবেন, তাহলে হ্যাঁ হ্যাঁ, আপনার। জেপিজি গুলো দিয়ে তাহলে বুঝতে পারবো। হ্যাঁ আচ্ছা জি, ঠিক আছে, আমি তাহলে দেখবো। আচ্ছা, জি, আহ, থ্যাংক ইউ, জি, আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে কাউসার হোসেন ভাই, আচ্ছা ওইদিকে পড়াশোনা করে কোর্সটা করতে হবে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো যদি কিছু বলার না, আমাদের জি আমাদের কি ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিল? আমার ঠিক মনে পড়ছে না। জি ছিল, ওই যে পেন টুল দিয়ে আমরা যখন কাজ শিখছিলাম ওই ক্লাসে ছিল, 4 নাম্বার ক্লাসে মেবি ব্যাকগ্রাউন্ড রিমুভটা ওই ক্লাসে ছিল। জি আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া থাকলো। আর একটা ব্যাচ শেষ হয়ে গেলে তখন খুব খারাপ লাগে আর কি, যে অনেক দিনের দীর্ঘ একটা মাসের একটা জার্নি, অনেক নতুন মানুষ ছিলেন, এখন অনেকটা পরিচিত হয়ে গেছেন, একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তবে এখানে আবার শেষ করতে হচ্ছে, আবার নতুন মানুষদের জন্য আবার ওই জায়গাটা হয়তো বা তৈরি হবে, এই সময়টা আবার ফ্রি হবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করেন। আর কাজের সাথে লেগে থাকেন, যেটা শিখেছেন সেটা অন্তত কিছুটা প্র্যাকটিস করুন, তাহলে এটা মনে থাকবে আর কি, বা প্র্যাকটিসটা জারি রাখতে হবে। আর যারা অ্যাডভান্সে আসছেন তাদের সাথে তো ইনশাল্লাহ আগামী মঙ্গলবার থেকে দেখা হচ্ছে। আগামী ইনশাল্লাহ। মাস ইনশাল্লাহ এই কোর্সটা করবো। আর আরেকটা বিষয়ে একটা রিকোয়েস্ট করছি, যে যারা এই ব্যাচটা শেষ করলেন, পুরো সবগুলো ক্লাস করেছেন, আপনাদের ফিডব্যাকটা আমি যেরকম এখানে চেয়েছি, আপনারা একটু আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে একটু ফিডব্যাক জানাবেন, মানে একটা পোস্ট করবেন লিখিত, অথবা কেউ যদি ভিডিও পোস্ট করতে পারেন সেটাও করবেন। ঠিক আছে, এটা আমি আপনাদের কাছ থেকে একটু চাই। জাস্ট এই কোর্সটা কেমন লাগলো, কিভাবে আপনি এই কোর্সটা পেয়েছেন, খোঁজ পেয়েছেন, এই কোর্স থেকে কতটুকু শিখতে পেরেছেন, একটু ডিটেলসে যতটুকু পারা যায়, ভালো দিক কি খারাপ দিক কি কি ছিল, জাস্ট আমি আরো ইমপ্রুভ যাতে করতে পারি, পরবর্তীতে যারা আসবে তাদের জন্য যেন আরো ভালো করতে পারি, এটার জন্য আমার ফিডব্যাকটা জানা জরুরি আর কি। ওকে, তো আমি আশা করবো যে আপনারা সবাই ইনশাল্লাহ এই বিষয়টা একটু আমাকে হেল্প করবেন। আচ্ছা, আর কারো যদি কোনো কিছু বলার না থাকে তাহলে আমরা শেষ করি। ওকে, জি, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ ওকে, এতদিন। জি আপনার প্রতি শুক্রিয়া। জি আল্লাহ আপনার ভালো করুক, আমরা সকলে যেন ভালো থাকি, আপনিও দোয়া করবেন, আমরাও দোয়া করি। জি ইনশাআল্লাহ ভবিষ্যতে কোথাও আবার কথা হবে, দেখা হবে, সবাই এই ইনশাল্লাহ। আশা জি করছি। জি, থ্যাংক ইউ জি, সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো জি থাকবেই। জি জি চালু আছে, জি থাকবে, সমস্যা নেই, যোগাযোগ করেন। হ্যাঁ মাঝে মাঝে বিরক্ত করতে সমস্যা নেই। পারি। জি শিওর। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।